আসসালামু আলাইকুম। জব শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন এবং খুবই সন্নিকটে ব্যাংকের এক্সাম আছে, তারা আজকের ক্লাসটা দেখলে উপকৃত হতে পারবেন। আজকে আমরা কম্পিউটারের যত কোশ্চেন আছে, অর্থাৎ কম্পিউটার বা তথ্য প্রযুক্তি থেকে ব্যাংকের প্রিভিয়াস ইয়ারগুলোতে সব ফ্যাকাল্টিতে যত ধরনের কোশ্চেন আসছে, আমরা সবগুলো ব্যাখ্যা সহ করব। এটাতে কি সুবিধা হবে? আমরা কোনো নির্দিষ্ট একটা ফ্যাকাল্টিকে টার্গেট করে যখন না পড়ব, তখন আমাদের মোটামুটি একটা সাবজেক্টের উপরে ওভারঅল সুন্দর একটা ধারণা হয়ে যাবে। এবং যে কোনো ফ্যাকাল্টি কোশ্চেন করুক না কেন, আমাদের সেখানে প্রিপারেশনের কোনো ধরনের ঘাটতি থাকবে না। ক্লাসটার ডিউরেশন হয়তো বা অনেক বেশি লম্বা হতে পারে, কারণ আমরা চেষ্টা করব একটা ক্লাসের ভিতরে কম্পিউটারের সব কিছুই পড়ে ফেলার। যদি এটা 1.5 ঘন্টা আপ হয়ে যায়, প্রথমেই আমি ডিক্লেয়ার করে রাখছি, তাহলে আমরা হয়তো বা পার্ট 2 করবো। যদি এটা 1.5 ঘন্টা আপ না হয়, তাহলে আমি চেষ্টা করব তার ভিতরে পুরো ক্লাসটাকে শেষ করার জন্য। আমরা প্রথম প্রশ্নেই চলে যাই। চিপ আর দ্য মেড আপ অফ মিলিয়ন্স অফ টাইনি পার্টস হুইচ নোন অ্যাজ, এখানে ছোট্ট ছোট্ট যে টিনি বলতে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র যে পার্টস দিয়ে চিপগুলো তৈরি, এগুলো কী হিসাবে পরিচিত? এগুলো মূলত ট্রানজিস্টর হিসেবে পরিচিত। এখানে 1958 সালে রবার্ট নয়সি এবং জ্যাক কিবলি সমন্বিত বর্তনী বা সংক্ষেপে যেটাকে আমরা ইন্টিগ্রেটেড সার্কিট, অর্থাৎ আইসি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা আবিষ্কার করে। এই আইসি চিপ দিয়ে তৈরি বিশ্বের প্রথম যে ডিজিটাল কম্পিউটার, সেটা হচ্ছে IBM 360। তাহলে আইসি চিপ দিয়ে তৈরি পৃথিবীর প্রথম যে কম্পিউটার, সেটার নাম কি? IBM 360। বাংলাদেশে তৈরি ল্যাপটপের নাম কি? বাংলাদেশের তৈরি ল্যাপটপের নাম হচ্ছে দোয়েল। বাংলাদেশে প্রথম স্থানীয়ভাবে তৈরি এবং অ্যাসেম্বলকৃত ল্যাপটপ হচ্ছে দোয়েল, যেটা 2011 সালে 10 জুলাই পরীক্ষামূলকভাবে উৎপাদন করা হয়। আর এই যে ল্যাপটপটা তৈরি করছে, সেটা হচ্ছে টেসিস বা বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা, যেটা মূলত এই ল্যাপটপটা তৈরি করছে। এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে মালয়েশিয়ার থিম ফিল্ম ট্রান্সমিশন প্রতিষ্ঠান। পার্সোনাল কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম লোড করার কাজকে কি বলে? এটাকে বলে হচ্ছে বুটিং। তাহলে অপারেশন লোড করা সিস্টেমকে বলা হয় বুটিং। অপারেশন লোড করা সিস্টেমকে বলা হয় বুটিং, অর্থাৎ কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে বুটিং বলে। তাহলে বুটিং ইজ এ প্রসেস বাই হুইচ এ কম্পিউটার স্টার্ট টু রান। তারপর একটা প্যাড কি? প্যাড হচ্ছে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। প্যাডের ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। হুইচ অফ দ্য ফলোয়িং আইসি ওয়াজ ইউজড ইন থার্ড জেনারেশন অফ কম্পিউটার, অর্থাৎ এই যে নিচের যে আইসিগুলোর প্রকারভেদ দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনটা থার্ড জেনারেশনে ব্যবহার করা হয়েছে? থার্ড জেনারেশনে মূলত স্মল স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট এবং মিডিয়াম স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা এই দুইটা ব্যবহার করা হয়েছে। আর লার্জ যেটা, অর্থাৎ SLC, এই যে ট্রানজিস্টর, এটা হচ্ছে চতুর্থ প্রজন্মে ব্যবহার করা হয়েছে। আমরা যদি এখানে দেখি যে কোন প্রজন্মের কম্পিউটারে কোন ধরনের আইসি ব্যবহার করা হয়েছে, এখান থেকে প্রায় সময় এগুলো এসে থাকে। যেমন বায়ুশূন্য যে টিউবগুলো আছে বা ভাল্ব, এটা ব্যবহার করা হয় প্রথম প্রজন্মের কম্পিউটারে। ট্রানজিস্টর আইসি হিসেবে ব্যবহৃত হয় দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে, এবং তৃতীয় প্রজন্মের কম্পিউটারে সমন্বিত বর্তনী বা ইন্টিগ্রেটেড সার্কিট আইসি ব্যবহার করা হয়, যেখানে দুই ধরনের, MSI এবং হচ্ছে SSI, অর্থাৎ হচ্ছে ছোট এবং মিডিয়ামটা। কিন্তু চতুর্থ প্রজন্মের কম্পিউটারে মাইক্রো প্রসেসর এই শব্দটাও থাকতে পারে, অথবা LSI এবং VLSI এই দুইটা শব্দ থাকতে পারে। তাহলে চতুর্থ প্রজন্মের কম্পিউটারে মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়, যেটার ফুল ফর্ম হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এবং আরেকটা হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এরপরে পঞ্চম প্রজন্মে আমাদের যে কম্পিউটারগুলো আসতেছে, এগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা UVLSI, অর্থাৎ আলট্রা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন ব্যবহার করা হয়। আমরা যদি একটু সামারাইজ করি, যে প্রথম প্রজন্মে ব্যবহার করা হয়েছে বায়ুশূন্য টিউব, দ্বিতীয় প্রজন্মে ব্যবহার করা হয়েছে ট্রানজিস্টর, তৃতীয় প্রজন্মে ব্যবহার করা হয়েছে সমন্বিত বর্তনী বা ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা SSI MSI। আর চতুর্থ প্রজন্মে মাইক্রোপ্রসেসরের ধরন ছিল ভেরি লার্জ স্কেল এবং লার্জ স্কেল, এবং হচ্ছে আমাদের পঞ্চম প্রজন্মে যেটা, সেটা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে বা UVLSI, আলট্রা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এরপরে প্রপারলি অ্যারেঞ্জড ডাটা ইজ কল্ড ইনফরমেশন, অর্থাৎ যখন ডাটাকে একসঙ্গে, তথ্যকে সুন্দর করে সাজানো হয়, তখন ডেটাকে যখন সাজানো হয়, তখন সেটাকে ইনফরমেশন বা তথ্য বলে। অর্থাৎ তথ্য হচ্ছে অনেকগুলো ডেটার সুসমন্বিত সমষ্টি বলা যায় আমরা, অর্থাৎ সুসজ্জিত সমষ্টি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মাইক্রো কম্পিউটার, এখানে যেগুলো আছে একটাও মাইক্রো কম্পিউটার না। মাইক্রো বলতে ছোট্ট যে কম্পিউটারগুলো। আমরা যদি মাইক্রো কম্পিউটারের মধ্যে যাই, তাহলে মাইক্রো কম্পিউটারের মধ্যে আছে ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, হ্যান্ডবুক, তারপরে ট্যাবলেট বা PC বা ট্যাব, প্যাফলেট এবং হচ্ছে স্মার্টফোন। এগুলো সবগুলো হচ্ছে মাইক্রো কম্পিউটার, অর্থাৎ যে ছোটো ছোটো গেজেটগুলো যেগুলো কম্পিউটারের মতো কাজ করে, সেগুলোকে আমরা বলবো মাইক্রো কম্পিউটার। Signals can be analog or digital, and a computer that processes the both type of signal in known as, অর্থাৎ হচ্ছে
একটা সিগন্যাল ডিজিটালও হতে পারে, অ্যানালগও হতে পারে, কিন্তু যে কম্পিউটার এই দুই ধরনের সিগন্যালই প্রসেস করতে পারে সেটা কী ধরনের কম্পিউটার, সেটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। হুইচ ইজ নট এ কম্পিউটার ক্লাসিফিকেশন, অর্থাৎ এখানে যে কম্পিউটারের ক্লাসিফিকেশনগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে কোনোটা ক্লাসিফিকেশন নেই। আমরা জানি কম্পিউটারের ক্লাসিফিকেশন হচ্ছে আমাদের হচ্ছে তিনটা। একটা হচ্ছে ম্যাক্স ফ্রেম বলতে কোনো কিছু নাই, মিনি ফ্রেম আছে, তারপরে মেইন ফ্রেম আছে, নোটবুক। হ্যাঁ, সবগুলোই হচ্ছে কম্পিউটারের ক্লাসিফিকেশন। আমরা যদি চাই যে গঠন প্রক্রিয়ার উপর ভিত্তি করে আমরা কম্পিউটারকে তিন ভাগে ভাগ করতে পারি। এগুলো কেমন হতে পারে, যে ডিজিটাল, অ্যানালগ এবং হাইব্রিড। ডিজিটাল এবং অ্যানালগের সমন্বয়ে গঠিত হচ্ছে হাইব্রিড কম্পিউটার। এরপরে আকার আয়তনের ভিত্তিতে, অর্থাৎ হচ্ছে কতটুকু বড় ছোট এবং কাজ করার ক্ষমতা, স্মৃতি, সুযোগ, এগুলোর ভিত্তিতে আমরা কম্পিউটারকে আবার চার ভাগে ভাগ করতে পারি। এগুলো কি কি, যে সুপার কম্পিউটার, এরপরে মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার এবং হচ্ছে মাইক্রো কম্পিউটার। আর কম্পিউটারকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, অর্থাৎ হচ্ছে মাইক্রো কম্পিউটারগুলোকে আমরা যে ছোট্ট ছোট্ট শ্রেণীতে ভাগ করি সেগুলো হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, এরপরে হচ্ছে ট্যাবলেট, তারপরে হচ্ছে পাম্প পিসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেগুলো আছে মিনি ফ্রেম পড়ছে হচ্ছে আমাদের মিনি ফ্রেম এবং হচ্ছে মিনি কম্পিউটার, এগুলো পড়ছে হচ্ছে আমাদের মিনি ফ্রেম পড়ছে, আর মিনি কম্পিউটার পড়ছে আকার আয়তনের মধ্যে, এবং নোটবুক পড়ছে হচ্ছে বিভিন্ন যে মাইক্রো কম্পিউটারের একটা শ্রেণী বিভাগের মধ্যে। আমরা কিন্তু কোথাও ম্যাক্স ফ্রেম নামে কোনো ধরনের ক্লাসিফিকেশন এখানে পাইনি। হুইচ অপারেশন ইজ নট পারফর্মড বাই কম্পিউটার, এখানে কোনটা দ্বারা কম্পিউটারের পারফরমেন্সকে বোঝায়। এখানে দেখেন কম্পিউটারের বৈশিষ্ট্য যেটা, সেটার মধ্যে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং নেই। কম্পিউটারের যেহেতু নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই, তাহলে এটা কি করতে পারে না, কোনো কিছু বুঝতে পারে না। জাস্ট ওকে যে নির্দেশনাগুলো দেওয়া হয় ও ওই নির্দেশনাগুলো ডিকোড করে ওই নির্দেশনা অনুযায়ী কাজ করতে শুরু করে। তো এখানে তার যে বৈশিষ্ট্যগুলো থাকতে পারে, এখানে হচ্ছে অ্যাকিউরেসি থাকতে পারে, হাই স্পিড থাকতে পারে, ডায়ালিজেন্স থাকতে পারে, অটোমেশন থাকতে পারে, ভার্সিটিলিটি থাকতে পারে, তারপরে হচ্ছে কারেক্টনেস থাকতে পারে, মেমোরি, লজিক্যাল ডিসিশন, এন্ডলেস লাইফ, প্রসেসিং, কন্ট্রোলিং, ইম্পোর্টিং। দ্যাটস অল অফ দ্য নেচার অফ কম্পিউটার। তাহলে এখানে যেটা নাই, শুধুমাত্র যে তার যে অপারেশনটা সেটা নাই, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার। সে কোনো কিছু বুঝতে পারে না, কারণ তার নিজস্ব কোনো ধরনের বুদ্ধিমত্তা নেই। In which generation the microprocessor was introduced in the computer system, মানে কোন জেনারেশনে মাইক্রোপ্রসেসরটা কম্পিউটার সিস্টেমে ব্যবহার করা হয়। আমরা দেখছিলাম যে আমাদের প্রথম জেনারেশনে ব্যবহার করা হয়েছিল যে 2200 টিউব, দ্বিতীয় জেনারেশনে ট্রানজিস্টর, তৃতীয় জেনারেশনে আইসি এবং চতুর্থ জেনারেশনে মাইক্রোপ্রসেসর, আর পঞ্চম জেনারেশনে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ আমরা একটা ব্যাখ্যা থেকে আরেকটা আনসার এখানে করতে পারতেছি। এরপরে অর্পানেট স্ট্যান্ড ফর, অর্থাৎ অর্পানেটের যে পূর্ণরূপ সেটা কি, এখানে অর্পানেটের পূর্ণরূপ হচ্ছে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, এটা 1969 সালে যুক্তরাষ্ট্রের একটা প্রতিরক্ষা বিভাগ দেশের 4টি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষামূলকভাবে একটি নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করে। প্রাথমিকভাবে এটার নাম ছিল হচ্ছে অর্পানেট। মূলত এটি পৃথিবীতে চালু হওয়া প্রথম ইন্টারনেট। তাহলে পৃথিবীতে চালু হওয়া প্রথম ইন্টারনেটের নাম কি, অর্পানেট। এটা কোথায় চালু করে, এটা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ চালু করে কত সালে, 1969 সালে। আচ্ছা, ড্যাশ ওয়াজ এ চেস প্লেইং কম্পিউটার ডেভেলপড বাই আইবিএম, অর্থাৎ হচ্ছে চেস খেলার জন্য কোন কম্পিউটারটা আইবিএম কোম্পানি কর্তৃক উদ্ভাবিত হয়েছে, যেটা হচ্ছে ডিপ ব্লু। শুধুমাত্র এখানে আইবিএম দ্বারা উন্নয়নকৃত বিশেষভাবে দাবা খেলার জন্য বিশেষভাবে তৈরি হওয়া একটা কম্পিউটার। What type of computers are client computer, অর্থাৎ মোস্ট অফ দ্য টাইম ইটস এ ক্লায়েন্ট সেভার সিস্টেম। মাইক্রো কম্পিউটার, অর্থাৎ হচ্ছে মাইক্রো কম্পিউটারের মাইক্রো প্রসেসর থাকে, এটি ছোট এবং সহজে ব্যবহারযোগ্য হয় এবং বহনযোগ্য হয়। ম্যাক্সিমাম সময় ক্লায়েন্টরা এটাকে ব্যবহার করে থাকে। অ্যাবাকাস ইজ আ হ্যান্ড অপারেটেড ক্যালকুলেটিং মেথড। আমরা এটা মানে মোটামুটি অ্যাবাকাস সম্পর্কে সবাই, যেহেতু সোশ্যাল মিডিয়া আমরা কম বেশি ব্যবহার করি, ফেসবুকে অ্যাবাকাস নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখে থাকি, বা বাচ্চাদের হাতে গণনা করে যে বড় বড় যে ম্যাথগুলো সেগুলো সলভ করতে দেখি। এই জন্য হচ্ছে অ্যাবাকাস ইজ এ হ্যান্ড অপারেটেড ক্যালকুলেটিং মেথড। The computer system to which uses a drum plotter is known as drum plotter ব্যবহার করে দুইটা কম্পিউটারে, একটা হচ্ছে মিনি ফ্রেম কম্পিউটারে আর একটা মেইন ফ্রেম মিনি কম্পিউটারে। মিনি ফ্রেম এবং হচ্ছে মিনি কম্পিউটার এবং মেইন ফ্রেমে দুইটাতেই হচ্ছে ড্রাম প্লটার ব্যবহার করা হয়। তাহলে ড্রাম প্লটার ব্যবহার করা হয় কোন কোন কম্পিউটারে, আমাদের মিনি ফ্রেম এবং হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটারে। ইন এ কম্পিউটার প্রোগ্রাম দ্য প্রসেসর এক্সিকিউটিং দ্য সেম ইনস্ট্রাকশন ওভার অ্যান্ড ওভার ইজ কল্ড লুপিং। অর্থাৎ কোনো একটা কম্পিউটারে কোনো একটা প্রসেস একের পর এক মানে বারবার ঘুরে ফিরে একই কাজ করা হচ্ছে, অর্থাৎ লুপের মতো ঘোরা হচ্ছে, এটাকে বলা হয় লুপিং। এরপর এটা হোয়েন ইউ স্টার্ট এ কম্পিউটার দেন হুইচ কম্পোনেন্ট
অর্কস স্টার্ট। আমরা প্রথমে পড়ছি যে বায়োস কী করে। বায়োস হচ্ছে একটা কম্পিউটারকে চলতে সহযোগিতা করে, তাই এটার রাইট আনসার হবে হচ্ছে বায়োস। পাম্পটপ কি? পাম্পটপ হচ্ছে এক ধরনের ছোট কম্পিউটার। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কোনটি? ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা আমাদের ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ করে থাকে। আর এটা মূলত বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে অর্থাৎ অন অফের মতো জিরো আর অন পদ্ধতিতে কাজ করে থাকে। আমাদের মোটামুটি কম্পিউটার প্রকারভেদ থেকে যতগুলো কোশ্চেন এখনো পর্যন্ত আসছে আমাদের খাবার করা শেষ। এখন আমরা এখানে যেটা পড়তে শুরু করব সেটা হচ্ছে কম্পিউটার প্রযুক্তির বৃহৎ যে প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠানগুলো সম্পর্কে। তারপর হুইচ ইজ দ্য পাইনিয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এআই কে শুরু করে? তাহলে এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে জোহান এমসি কার্থি বা ম্যাকার্থি। জন ম্যাকার্থি 1995 সালে কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন করেছিলেন, যা তিনি 1956 সালে বিখ্যাত ডার্ট মাউথ সম্মেলনে প্রস্তাব করেছিলেন। এজন্য তাকে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রদূত বলা হয়। তাহলে প্রথম কত সালে এই কৃত্রিম বুদ্ধিমত্তা আলোচনায় আসে? 1956 সালে। আর এটা উদ্ভাবন করে কত সালে? 1955 সালে। কে করে? জন ম্যাকার্থি। হুইজ বাংলাদেশি ইজ দ্য কো ফাউন্ডার অফ ইউটিউব। আমরা সবাই জানি এটা জাওয়াদ কারিম। এটা নিয়ে অনেক আলোচনা আসছে। তো জাওয়াদ কারিম হচ্ছে প্রথম বাংলাদেশি যিনি হচ্ছে ইউটিউবের একজন কো ফাউন্ডার হিসেবে কাজ করে। এরপরে আমরা দেখব হচ্ছে দ্য নিউ ফেসবুক কোম্পানি নেম মেটা ইজ গ্রিক ওয়ার্ড। এখানে এই যে মেটা শব্দটা কোন জায়গা থেকে আসছে? মেটা শব্দ হচ্ছে গ্রিক ওয়ার্ড। আর এই ফেসবুকের যে সদর দপ্তর এটা হচ্ছে মেনেলো পার্ক, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। মেটা শব্দটি গ্রিক শব্দ। মেটাভার্স শব্দটি নীল স্টিফেন্স 1992 সালে তার উপন্যাসের স্নো ক্যাশে প্রথম উল্লেখ করেছিলেন। ফেসবুক ইনক এর নাম বদল করে মেটা প্ল্যাটফর্ম ইনকস বা মেটা সম্পর্কে মেটা নামে পরিচিত, যার লোগো নীল এবং নীল রঙের কিছুটা ইনফিনিটি চিহ্নের মতো। অর্থাৎ হচ্ছে আমরা যে ইংলিশে একটা অক্ষর আছে যে এরকম কিছুটা, হ্যাঁ ইংলিশ না সরি গণিতের জন্য এটা ব্যবহার করা হয়। এটা একটা গ্রিক শব্দ। মার্ক জুকারবার্গ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মার্ক জুকারবার্গ জন্মগ্রহণ করে আমেরিকাতে। আর তিনি হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা। 2004 সালে ফেসবুক ইনকর্পোরেশন প্রতিষ্ঠা করে। 2021 সালে তিনি এটার নাম পরিবর্তন করে রাখে মেটা ইনকর্পোরেশন। উল্লেখ্য ফেসবুক 2012 সালে ইনস্টাগ্রাম এবং 2012 সালে অর্থাৎ একই বছরে হোয়াটসঅ্যাপ কিনে নেয়। তাহলে হোয়াটসঅ্যাপ, মেটা এবং ফেসবুক তিনটাই এখন মেটা কোম্পানির দখলদারিত্বে। টেলিফোনকে আবিষ্কার করে? টেলিফোন আবিষ্কার করে আলেকজান্ডার গ্রাহাম বেল। তারপরে ড্যাশ বাগ ইজ এ ফ্ল ইন এ প্রোগ্রাম দ্যাট প্রডিউস ইনকারেক্ট অর ইনঅ্যাকুরেট রেজাল্ট। অর্থাৎ হচ্ছে বাগ কি? বাগ হচ্ছে কম্পিউটারে যদি কোনো ভুল বা হয়ে থাকে তাহলে সেটা সঠিক ফলাফল দেয় না। আর ভুলের কারণে এই যে সঠিক ফলাফল ব্যাহত হয় এটাকে বলা হয় বাগ বা বাগিং। দুইটার যে কোনোটাই আমরা বলতে পারি। অর্থাৎ হচ্ছে ভুল প্রোগ্রামের কারণে যখন রেজাল্ট ইরর আসে তখন সেটাকে আমরা বলবো বাগিং। অ্যাপেল প্রযুক্তির সাথে নির্মিত কোন ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত? স্টিভ জবস। আমরা জানি যে স্টিভ জবস 1977 সালে এই অ্যাপেল কোম্পানিটি প্রতিষ্ঠা করে। এর সদর দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। Who co-founded Hotmail in 1996 and then sold the company to Microsoft? সুবাইর ভাটিয়া। এখানে যে সি নাম্বারে যেটা সুবাইর ভাটিয়া 1996 সালে প্রথমে হটমেইল যে এটা প্রতিষ্ঠা করে, একজন সহপ্রতিষ্ঠা হিসেবে কাজ করে এবং পরবর্তীতে এটা মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেয়। Who co-created the Unix operating system in 1996 with Denise Rice? অর্থাৎ হচ্ছে ইউনিক্স মানে কে প্রতিষ্ঠা করে একজন কো-ক্রিয়েটর হিসেবে? এখানে সঠিক অপশন হচ্ছে কেম থমসন এবং হচ্ছে ডিনেস রিস সর্বপ্রথম ইউনিক্স অপারেটিং সিস্টেম আবিষ্কার করে এবং এটা আবিষ্কার করে 1969 সালে। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্টেল লোকেটেড? অর্থাৎ হচ্ছে ইন্টেলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা শহরে অবস্থিত। এরপরে আমরা হু ডেভেলপড ইয়াহু কে ডেভেলপ করে? ডেভিড ফিলো অ্যান্ড জেডি ইয়াং। ইয়াহু ডেভেলপ করে ডেভিড ফিলো অ্যান্ড জেডি ইয়াং। হু ইজ দ্য সিইও অফ টেক জেইন্ট অ্যাপেলের বর্তমান সিইও হচ্ছে টিম কুক। ইন ডিজিটাল ইরা প্রাইভেসি মাস্ট বি এ প্রায়োরিটি ইজ কোটেড বাই অ্যালগরি। অর্থাৎ হচ্ছে অ্যালগরি নামে একজন ব্যক্তি এটা প্রথম নির্দেশ করে যে এই ডিজিটাল এরিয়াতে প্রাইভেসি অবশ্যই প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। দ্য হেডকোয়ার্টার অফ অ্যাপেল নোন অ্যাজ অ্যাপেল পার্ক ইজ লোকেটেড ইন ক্যালিফোর্নিয়া। অ্যাপেল পার্ক কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়া অবস্থিত। 1976 সালে অ্যাপেল ইনকর্পোরেটেড প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠা করে স্টিভ জবস, রোনাল্ড ওয়াইন্ড এবং স্টিভ ওজনিয়াক, যেটা ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে এর সদর দপ্তর অবস্থিত। দ্য স্পেসক্রাফট ডিজাইন বাই বিং ইজ কল্ড স্টারলাইন। অর্থাৎ হচ্ছে বিং এর মাধ্যমে যে স্পেসক্রাফটটি ডিজাইন করা হয় সেটার নাম হচ্ছে স্টারলাইন। হু ওয়াজ দ্য কো ফাউন্ডার অফ মাইক্রোসফট কর্পোরেশন উইথ বিল গেটস? বিল গেটসের সাথে ছিল হচ্ছে পল অ্যালেন।
এখন আমরা তথ্য প্রযুক্তির সঙ্গে যে সম্পৃক্ত যে প্রতিষ্ঠান আছে এই কোর্সের সঙ্গে সম্পৃক্ত আছে এমন আমরা কয়েকটা প্রতিষ্ঠান সম্পর্কে, তাদের উদ্যোক্তা এবং সদর দপ্তর সম্পর্কে জানবো। আমরা প্রথমে দেখবো আইবিএম। 1911 সালে প্রতিষ্ঠিত হয়। এটা হারম্যান হলিরিথ নামক একজন ব্যক্তির উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এরপরে মাইক্রোসফট 1975 সালে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ছিল দুইজন, আমরা কেবল দেখলাম যে বিল গেটসের সাথে কে ছিল, আরেকজন ছিল পল অ্যালেন, এবং এটা সদর দপ্তর ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। গুগল ইনকর্পোরেটেড এর প্রতিষ্ঠা হয় 1998 সালে, আর এর উদ্যোক্তা হিসেবে ছিল দুইজন, ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন। এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ইয়াহু.com 1994 সালে প্রতিষ্ঠিত হয়। এর উদ্যোক্তা হচ্ছে ডেভিড ফিলো এবং জেরি ইয়াং। এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ইন্টেল কর্পোরেশন 1968 সালে প্রতিষ্ঠিত হয়। এর যে উদ্যোক্তা হচ্ছে তিনজন, একজন হচ্ছে রবার্ট নয়েস, গর্ডন মুন এবং এড্রু গোভ। এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। অ্যাপল কর্পোরেটেড এর প্রতিষ্ঠাতা স্টিভ জবস, রোনাল্ড ওয়েন এবং স্টিভ ওজনিয়াক। এই অ্যাপল প্রতিষ্ঠিত হয় 1976 সালে এবং এর সদর দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। হু ইজ দ্য ফাউন্ডার অফ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক? আমরা এটা মোটামুটি সবাই জানি, মার্ক জুকারবার্গ। এটা প্রতিষ্ঠিত হয় 2004 সালে। তাহলে ফেসবুকের প্রতিষ্ঠাকালটাও লাগবে আমাদের, কত সালে প্রতিষ্ঠিত হয়? 2004 সালে। আর যেহেতু ইউটিউবে আমাদের একজন বাংলাদেশি আছে, এই জন্য এটা বেশ আরও গুরুত্বপূর্ণ যে ইউটিউব প্রতিষ্ঠিত হয় 2005 সালে। এখানে তিনজন ছিল, স্টিভ চেইন, চাঁদ হুরেল এবং জাভেদ করিম। জাভেদ করিম হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত একজন, ক্যালিফোর্নিয়া বসবাসকারী। এরপরে আছে কি যে টুইটার 2006 সালে আবিষ্কৃত হয়। এর প্রতিষ্ঠাতা হচ্ছে জ্যাক ডোরসে, নাহো গ্লাস, বিজ স্টোন, ইভান উইলিয়ামস। এরপরে ইনস্টাগ্রাম 2010 সালে, কেভিন স্ট্রিম এবং মাইক ক্রিগার। হোয়াটসঅ্যাপ আবিষ্কৃত হয় 2009 সালে, ব্রায়ান অ্যাক্টন এবং জন কুমের সহযোগিতায়। তবে বর্তমানে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক সবগুলোই হচ্ছে মেটার আন্ডারে আছে। এইগুলোর কোম্পানি এখন মেটা। লিঙ্কডইন 2003 সালে। এটা মূলত একটা হচ্ছে প্রফেশনাল সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা বলতে পারি, যেটা রেইড হপম্যান এবং অ্যালেন ব্লু এর মাধ্যমে হয়। টিকটক 2006 সালে, যেটার প্রতিষ্ঠাতা হচ্ছে ঝাং ইয়েমিং। এই টিকটক যেমন ঝুংঝাং নামটাও কেমন যেন একটা বিচ্ছিরি না। তারপরে হচ্ছে জিপিটি স্ট্যান্ড ফর জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফরমেশন। দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন ইজ, চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন যেটা, সেটা হচ্ছে এটা 4.01। ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন যেটা হয় 4.01, যেটা টার্মেস 4.01। আর চতুর্থ শিল্প বিপ্লব যেটা, সেটা 4.0 হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে প্রচলিত উদ্ভাবন এবং শিল্প ব্যবহারের স্বয়ংক্রিয়করণ পদ্ধতি চলমান থাকায় এটার নাম হচ্ছে 4.01। দ্য হট ইনোভেটিভ ডিভাইস ইন্ট্রোডিউস ইন 2007 বাই অ্যাপেল কম্বাইন্ড ফোন, মিউজিক প্লেয়ার অ্যান্ড ইন্টিগ্রেটেড কমিউনিকেটর চেঞ্জ হু উই কমিউনিকেট আইফোন। অর্থাৎ হচ্ছে এখানে 2007 সালে অ্যাপেল প্রতিষ্ঠাতা স্টিভ জবস তিনটি প্রযুক্তি, অ্যাপল বা মিডিয়া প্লেয়ার ফোন এবং ইন্টারনেট মোবাইল কমিউনিকেটর এর সমন্বিত প্রথম ডিভাইস আইফোনের মোড়ক উন্মোচন করে। তাহলে এখানে এখান থেকে আমরা আরও একটা কোশ্চেন বলতে পারি যে আইফোন কত সাল থেকে বাজারে লঞ্চ হয়েছে? 2007 সাল থেকে। এটা কি হিসেবে কাজ করে? এটা আইপড বা মিডিয়া প্লেয়ার হিসেবে কাজ করে, ফোন হিসেবে কাজ করে এবং একইভাবে ইন্টারনেট মোবাইল কমিউনিকেটর হিসেবেও কাজ করে। পরবর্তী টপিক হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ টু ক্যারি ডেটা ইন এ কম্পিউটার? এখান থেকে বাস, অর্থাৎ হচ্ছে ডেটা ক্যারি করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? কম্পিউটার বিট বা ডিজিটাল সংকেত হিসেবে 0 আর 1 ডেটা প্রসেস ও সংরক্ষণ করে। এই বিটগুলো কম্পিউটারের অভ্যন্তরে সার্কিটে চলাচল করে। বাস হচ্ছে এমন একগুচ্ছ তার যার মধ্য দিয়ে ডিজিটাল সংকেত 0 এবং 1 পদ্ধতিতে চলতে পারে। তাহলে ডেটা ট্রান্সফার করে কি? বাস। এখন আমাদের কোশ্চেন হতে পারে বাসটা আসলে কি? বাস হচ্ছে একগুচ্ছ তার। দ্য ইউনিভার্সাল গেট ইজ, এখান থেকে ইউনিভার্সাল গেট হচ্ছে নর। আমরা জানি মৌলিক গেট হচ্ছে তিনটা। মৌলিক গেটের মধ্যে তিনটা কি আছে? অর, অ্যান্ড আর নট। এই তিনটা হচ্ছে মৌলিক গেট। এই অর আর অ্যান্ড মিলে যেটা তৈরি হয় ন্যান্ড, এটা মূলত হচ্ছে নট আর অ্যান্ড মিলে তৈরি হয় ন্যান্ড, যেটা একটা যৌগিক গেট, কারণ এটা দুইটা সমন্বয় হচ্ছে। আর অর আর অ্যান্ড মিলে হয় নর, যেটাও একটা যৌগিক গেট। এছাড়া এক্স নর, আর হচ্ছে একজোর, এই দুইটাও যৌগিক গেট। আর হচ্ছে সার্বজনীন গেট দুইটা, ন্যান্ড আর নট। এখান থেকে এই দুইটা সার্বজনীন গেট, অর্থাৎ ন্যান্ড আর নট দিয়ে মোটামুটি সবগুলো গেটকে প্রমাণ করা যায়। তাহলে আমাদের মৌলিক গেট কয়টি? 3টি, যৌগিক গেট 4টি, কিন্তু সার্বজনীন গেট হচ্ছে 2টি। মৌলিক গেটগুলো অর, অ্যান্ড আর নট, যৌগিক গেট ন্যান্ড, নর, এক্স অর আর এক্স নর, আর সার্বজনীন গেট হচ্ছে ন্যান্ড আর নট। In a computer, text codes convert later into বাইনারি ফরম্যাট, অর্থাৎ কম্পিউটারে আমাদের টেক্সটকে বাইনারি ফরম্যাটে রূপান্তর করা হয়। ইন দ্য আস্কি কোড অফ সি ইজ, আস্কি কোডের সি এর যে কোড নাম্বার সেটা হচ্ছে 67।
আজকে কোড এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, যেটা 1963 সালে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট কর্তৃক এই আজকে কোডটি আবিষ্কৃত হয়। আজকে 7 কোডের মাধ্যমে 2^7 এখানে বা 128টি এবং আজকে 8 কোডের মাধ্যমে 256টি অঙ্ক, অক্ষর, চিহ্ন সহ আরও কতগুলো বিশেষ চিহ্নকে প্রকাশ করা যায় নির্দিষ্টভাবে। এই আজকে কোডের এ কে প্রকাশ করা হয় 65 দিয়ে, বি কে 66 দিয়ে এবং হচ্ছে সি কে 67 দিয়ে বোঝানো হয়। হোয়াট ক্যান বি কনসিডার অ্যাজ বেসিক বিল্ডিং ব্লকস অফ এ ডিজিটাল সার্কিট। বেসিক বিল্ডিং ব্লকসকে ডিজিটাল সার্কিটে আমরা বলি লজিক গেট, অর্থাৎ যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে সেই সকল সার্কিটকে আমরা লজিক গেট বলতে পারি। আইকিউ এর পূর্ণরূপ কি? ইন্টেলিজেন্স কোটিয়েন্ট ইজ মেজার অফ ইন্টেলিজেন্স কোটিয়েন্ট, এটা লাগবে না, মূলত শুধু আইকিউ এর পূর্ণরূপটা পড়লেই হচ্ছে আমাদের এখান থেকে। মেজার অফ কগনিটিভিটি অ্যাবিলিটিস অ্যান্ড ইন্টেলেকচুয়াল পটেনশিয়াল, এটা আমাদের এত পুরোটা পড়া লাগবে না, শুধুমাত্র ফর্মটুকুই লাগবে, এটার সংখ্যা মুখস্থ দরকার নেই। কম্পিউটার ডাজ ম্যাথমেটিক্যাল ফাংশনস বাইনারি ডিজিট, অর্থাৎ ম্যাথমেটিক্যাল ফাংশনও বাইনারি ডিজিটে করে থাকে। আবার আমরা আগেও দেখছি যে টেক্সট যেটা সেটাও বাইনারি ডিজিটে করে থাকে। এখানে বাইনারি নাম্বার অফ 23 বাইনারি নাম্বার কত? এখান থেকে আমরা যে 23 বাইনারি নাম্বার যেটা হবে সেটা হচ্ছে 1011। আমরা এখান থেকে অঙ্কটা না করে শুধুমাত্র স্কিপ করলাম আনসারটা বলে, কারণ আমরা যদি বাইনারি অঙ্কগুলো বাইনারি ম্যাথগুলো সম্পর্কে আমরা মোটামুটি আলাদা একটা সিরিজ করব, যেখানে শুধুমাত্র সবগুলো ম্যাথের টার্মগুলোকে অ্যাড করব আমরা। তারপরে অ্যান্ড কিউআর গেট, অ্যান অর গেট ক্যান বি ইমাজিনড অ্যাজ, মানে অর গেটকে আমরা কি হিসেবে করতে পারি, ইমাজিন করতে পারি প্যারালাল হিসেবে। হ্যাঁ, অর গেটগুলো প্যারালাল আর অ্যান্ড গেটগুলো হচ্ছে প্যারালাল বা হচ্ছে সমান্তরাল, আর অ্যান্ড হচ্ছে সিরিজে বলা হয়। অর গেটে অনেকটা সিরিজের সমান্তরালভাবে সংযুক্ত হওয়ার মতো থাকে। ডিজিটাল ডিভাইসে 3 ধরনের গেট ব্যবহার করা হয়, ন্যান্ড, অর আর নট, যেখানে অর হচ্ছে সমান্তরাল বা প্যারালালের মতো সংযুক্ত থাকে। এ বিট ক্যান বি অন অর টু, একটা বিট যেহেতু সেহেতু অন অথবা 0 হতে পারে, এর বাইরে কোনো কিছু হবে না। Which base numbering system is commonly used in computer binary? Which of the following format is usually used to store data? BCD, অর্থাৎ বাইনারি কোডে ডেসিমাল, এটা মূলত ডেটা স্টোর করতে ব্যবহার করা হয়। হোয়াট ইজ দ্য ডিজিটাল ইকুইভ্যালেন্ট অফ দ্য বাইনারি নাম্বার? ইজ অন 0 অন, মানে বাইনারি থেকে যদি আমরা এই মানটা কনভার্ট করি তাহলে সেটার মান কত আসবে? এখানে হচ্ছে 23। আচ্ছা, এটা আমরা একটু সংক্ষেপে যদি একটু দেখি যে আমাদের হাতের যে আঙ্গুলগুলো, এখানে হাতের আঙ্গুলের মাধ্যমে আমরা বাইনারি থেকে ডেসিমালে খুব সহজে যেতে পারি। আমরা প্রথমটার জন্য আমরা মান ধরবো অন, দ্বিতীয়টা হচ্ছে দ্বিগুণ করে করে বৃদ্ধি পাবে 2, তারপর এটা 4, এরপর 8, তারপর 16। তো আমরা এই অনুযায়ী আমাদের আঙ্গুলগুলোকে অন অফ করবো। তাহলে প্রথমটা অন আছে, দ্বিতীয়টা অন, তৃতীয়টা অন, শুধুমাত্র চতুর্থটা অফ আছে। এখন এই সবগুলোর বাইনারি যে মানের যে বেস আমরা হিসেবে ধরছি, এই মানগুলোকে আমরা যদি যোগ করি তাহলে হয়ে যাবে আমাদের প্রথমটা অন যোগ 2 3, তারপরে যদি আমরা 4 যোগ করি তাহলে হচ্ছে 7 সঙ্গে আমরা যদি 16 যোগ করি তাহলে 7 এবং 16 যোগ করলে কত হয়? 23। তাহলে এইখানে এইটার বাইনারি মান হবে 23। একইভাবে যে কোনো বাইনারি থেকে ডেসিমালে আপনারা যেতে পারেন, বা অক্টালেও একই প্রক্রিয়ায় যাওয়া যায়। তবে অক্টালে হচ্ছে যখন করবো তখন 3টাকে একসঙ্গে ধরবো, আর যখন হেক্সাডেসিমালে যাবো তখন আমরা 4টাকে একসঙ্গে ধরবো। দ্যাটস দ্য সিম্পল মেথড। এখানে আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে, দ্য নাম্বার অফ ডিফারেন্স ক্যারেক্টার ইন আস্কি কোড ইজ 1 to 8। আমরা আস্কি কোডের যে আমরা একটু আগে বললাম, যদি 2^7 থাকে তাহলে 128 হবে, আর যদি 2^8 থাকে তখন হবে 256টি। আর এ এর জন্য আমাদের কোড ধরা হয় 66, বি এর জন্য 65 এবং সি এর জন্য 67। এরপরে আমরা কম্পিউটারে কোন দুইটা অঙ্ক বেশি ব্যবহার করা হয়? 0 এবং অন। হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে, হোয়াট কাইন্ড অফ সফটওয়্যার ইজ মাইক্রোসফট ওয়ার্ড? মাইক্রোসফট ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার? এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো? অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে বিভিন্ন ধরনের ব্যবহারিক যে সমস্যাগুলো আছে, অর্থাৎ যেগুলো আমরা প্রতিনিয়ত আমাদের লাইফে কাজে লাগে ব্যবহার করতে, এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ব্যবহার করি, প্রোগ্রামগুলো ব্যবহার করি, এগুলোকে আমরা বলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এগুলোর মধ্যে কি কি আছে? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আছে, স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার, আর ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের মধ্যে যেগুলো আছে ওরাকল, তারপরে হচ্ছে কোরাল, প্যারাডক্স, ফাইল মেকার প্রো ইত্যাদি বিভিন্ন ধরনের হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, অর্থাৎ ডিবিএস, এমএস। এরপরে হচ্ছে গ্রাফিক্স সফটওয়্যারের মধ্যে কি কি আছে? অ্যাডোবি ফটোশপ, কোর ড্র, তারপরে ইত্যাদি হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখানে যতগুলো সফটওয়্যার আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কিংবা হচ্ছে গ্রাফিক্স সফটওয়্যার, সবগুলোই আমাদের ইসের মধ্যে যাবে, যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে যাবে।
এখান থেকে আমাদের প্রথমে একটা গ্যাপ দেওয়া আছে, এই যে পপুলার ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, অর্থাৎ এখানে যে সফটওয়্যারগুলো আছে এর মধ্যে কোনটা হচ্ছে পপুলার ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, সেটা হচ্ছে এমসি অ্যাক্সেস, অর্থাৎ হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। এরপরে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের আরও কিছু নাম এখানে আছে, নামগুলো আমাদের একটু মনে রাখতে হবে, কোনগুলো হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, তারপরে কোনগুলো সিস্টেম সফটওয়্যার, কোনগুলো হচ্ছে ভাইরাস, কোনগুলো হচ্ছে অ্যান্টিভাইরাস এগুলো। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের মধ্যে আছে কোর প্যারাডক্স, ফাইল মেকার প্রো, মাইক্রোসফট অ্যাক্সেস, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, লোটাস অ্যাপ্রোচ, তারপরে ফোর্থ ডাইমেনশন, ওরাকল, ডিবিএস এবং ফক্স প্রো, সবগুলো হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। ড্যাশ ইজ এ সফটওয়্যার অ্যাপ্লিকেশন হুইচ এনেবল দ্য ট্রান্সফর্ম অফ ফাইলস ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার কম্পিউটার। এখান থেকে ফাইল ট্রান্সফারের জন্য কোন ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়? এফটিপি বা ফাইলস ট্রান্সফার প্রোটোকল, যেটা হচ্ছে ফাইল ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয়। দ্য সেভড বায়োস কনফিগারেশন ডেটা ইজ স্টোরেড অ্যাট, এখানে যে সেভড বায়োসের যে ডেটাগুলো থাকে সেটা হচ্ছে কমস চিপে বা সিএমওএস চিপে সংরক্ষণ করা হয়ে থাকে। এটা একটি পরিপূরক মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয় বায়োসের। এরপরে এ লিস্ট অফ ইনস্ট্রাকশনস ইউজ বাই এ কম্পিউটার ইজ কল প্রোগ্রাম, অর্থাৎ হচ্ছে একটা কম্পিউটারে যখন অনেকগুলো লিস্ট একসঙ্গে ব্যবহার করা হয় তখন সেটাকে আমরা বলতে পারি প্রোগ্রাম। এরপরে নিচের কোনটি বাংলা ফন্ট এখানে বেনছেন, আমরা আরও কিছু বাংলা ফন্ট দেখব, তবে সবচেয়ে জনপ্রিয় যে বাংলা ফন্টটা আছে সেটা হচ্ছে সুতুনি এমজি। এর মধ্যে বাকি যে বাংলা ফন্টগুলো আছে আদর্শ লিপি, আনন্দপত্র, বসুন্ধরা, 21, চন্দ্রাবতী, 21, ফাল্গুন, কর্ণফুলী, লিপি, লেখনী, মধুমতি, সুলেখা, শারদা, সুশ্রী। আমরা বাংলা ফন্টগুলোর নাম আবার একবার পড়ে ফেলি, যে আদর্শ লিপি, আনন্দপত্র, বসুন্ধরা, 21, চন্দ্রাবতী, 21, ফাল্গুন, কর্ণফুলী, লিপি, লেখনী, মধুমতি, সুলেখা, শারদা, সুশ্রী। এখানে সুতুনি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় বাংলা ফন্ট, আর এখানে বেনসেন্দো বাংলা একটা ফন্ট। Which must do to turn compress files to their original state? Extract, উইন্ডার, উইনজিপ এবং 7zip, এগুলো হচ্ছে ফাইল কম্প্রেস সংক্রান্ত বিভিন্ন রূপ সফটওয়্যার আছে। এখানে ফাইল কম্প্রেসের জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়, ইউ মাস্ট ডু টু রান কম্প্রেস ফাইল টু দেয়ার অরিজিনাল স্টেট, অর্থাৎ হচ্ছে যেটা ফাইলগুলো কম্প্রেস করা থাকে সেটাকে যদি অরিজিনালভাবে রান করতে চাও তাহলে সেটাকে বলা হয় এক্সট্রাক্ট। আর এইভাবে কম্প্রেস করার জন্য যেগুলো ব্যবহার করা হয় উইন্ডার এবং উইনজিপ এবং 7zip। নিচের কোনটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ? এখানে উইন্ডোজ 1980, এটা হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যারের উদাহরণ। হুইচ অন ইজ অ্যান অ্যাপ্লিকেশন প্যাকেজ, এখানে হচ্ছে লোটাস হচ্ছে অ্যাপ্লিকেশন প্যাকেজ। এছাড়াও আরও কিছু অ্যাপ্লিকেশন প্যাকেজ আছে যেখানে হচ্ছে ডস, উইন্ডোজ, সিস্টেম সফটওয়্যার। আচ্ছা, এখানে ডস উইন্ডোজ হচ্ছে সিস্টেম সফটওয়্যার, এখানে সিস্টেম সফটওয়্যারগুলো হচ্ছে ডস, উইন্ডোজ, লাইনাক্স, ইউনিক্স, ম্যাক, সোলারাইজ, কম্পাইলার এবং অ্যাসেম্বলার, এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তবে এগুলো বাদে বাকি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, লোটাস এবং নোটপ্যাড এবং ওয়ার্ড্রপ, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এ লিস্ট অফ ইনস্ট্রাকশনস ইউজ বাই এ কম্পিউটার ইজ কল প্রোগ্রাম, অর্থাৎ হচ্ছে একটা কম্পিউটারে যখন অনেকগুলো লিস্ট একসঙ্গে ব্যবহার করা হয় তখন সেটাকে আমরা বলতে পারি প্রোগ্রাম। এরপরে নিচের কোনটি বাংলা ফন্ট এখানে বেনছেন, আমরা আরও কিছু বাংলা ফন্ট দেখব, তবে সবচেয়ে জনপ্রিয় যে বাংলা ফন্টটা আছে সেটা হচ্ছে সুতুনি এমজি। এর মধ্যে বাকি যে বাংলা ফন্টগুলো আছে আদর্শ লিপি, আনন্দপত্র, বসুন্ধরা, 21, চন্দ্রাবতী, 21, ফাল্গুন, কর্ণফুলী, লিপি, লেখনী, মধুমতি, সুলেখা, শারদা, সুশ্রী। আমরা বাংলা ফন্টগুলোর নাম আবার একবার পড়ে ফেলি, যে আদর্শ লিপি, আনন্দপত্র, বসুন্ধরা, 21, চন্দ্রাবতী, 21, ফাল্গুন, কর্ণফুলী, লিপি, লেখনী, মধুমতি, সুলেখা, শারদা, সুশ্রী। এখানে সুতুনি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় বাংলা ফন্ট, আর এখানে বেনসেন্দো বাংলা একটা ফন্ট। Which must do to turn compress files to their original state? Extract, উইন্ডার, উইনজিপ এবং 7zip, এগুলো হচ্ছে ফাইল কম্প্রেস সংক্রান্ত বিভিন্ন রূপ সফটওয়্যার আছে। এখানে ফাইল কম্প্রেসের জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়, ইউ মাস্ট ডু টু রান কম্প্রেস ফাইল টু দেয়ার অরিজিনাল স্টেট, অর্থাৎ হচ্ছে যেটা ফাইলগুলো কম্প্রেস করা থাকে সেটাকে যদি অরিজিনালভাবে রান করতে চাও তাহলে সেটাকে বলা হয় এক্সট্রাক্ট। আর এইভাবে কম্প্রেস করার জন্য যেগুলো ব্যবহার করা হয় উইন্ডার এবং উইনজিপ এবং 7zip। নিচের কোনটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ? এখানে উইন্ডোজ 1980, এটা হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যারের উদাহরণ। হুইচ অন ইজ অ্যান অ্যাপ্লিকেশন প্যাকেজ, এখানে হচ্ছে লোটাস হচ্ছে অ্যাপ্লিকেশন প্যাকেজ। এছাড়াও আরও কিছু অ্যাপ্লিকেশন প্যাকেজ আছে যেখানে হচ্ছে ডস, উইন্ডোজ,
সিস্টেম সফটওয়্যার, আচ্ছা এখানে ডস উইন্ডোজ হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এখানে সিস্টেম সফটওয়্যারগুলো হচ্ছে ডস, উইন্ডোজ, লাইনাক্স, ইউনিক্স, ম্যাক, সোলারাইজ, কম্পাইলার এবং অ্যাসেম্বলার, এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তবে এগুলো বাদে বাকি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আছে, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, লোটাস এবং নোটপ্যাড এবং ওয়ার্ড্রপ, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সফটওয়্যারের অন্য নাম কি? প্যাকেজ সফটওয়্যার। ইউএসবি স্ট্যান্ড ফর ইউনিভার্সাল সিরিয়াল বাস। হুইচ অন ইজ ডেটাবেস সফটওয়্যার। এখানে ওরাকল হচ্ছে ডেটাবেস সফটওয়্যার। এখানে আরও কিছু ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলো আমরা দেখবো, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এসকিউএল সেভার, ওরাকল ডিবেস বা ডেটাবেস, কোর প্যারাডক্স, ফাইল মেকার পুরো, লোটাস অ্যাপ্রক্স, ফক্স পুরো এবং ফোর্থ ডাইমেনশন, এগুলো সব হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় হচ্ছে মাইক্রোসফট সুইফট অফিস, এখানে রেড হ্যাট লাইনাক্স, এটা হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে অপারেটিং সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে রেড হ্যাট লাইনাক্স এটা হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কী কী আছে? মাইক্রোসফট অফিস সুইট, অ্যাডোবি ফটোশপ, গুগল ক্রোম ব্রাউজার, এটা মূলত হচ্ছে ব্রাউজিংয়ের জন্য ব্যবহার করা হয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং defines as a set of instruction of a to complete a task, যখন a set of instruction is called program. Which of the following is a wrong statement? এখানে কোনটা হচ্ছে ভুল স্টেটমেন্ট আছে? এখানে আমাদের যে 6 নাম্বার যেটা C নাম্বার যেটা আছে, উইন্ডোজ অফিস 360 is an operating system, এটা হবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা অপারেটিং সিস্টেম না। ফটোশপ একটি গ্রাফিক্যাল ডিজাইন টুলস, ঠিক আছে, ফটোশপ একটা। তারপরে হচ্ছে লাইনাক্স একটি ফ্রি এবং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, এবং গুগল ক্রোম একটি ওয়েব ব্রাউজার যা অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হয়। উইন্ডোজ অফিস 360 এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বিকাশ ইজ অ্যান এক্সাম্পল অফ মোবাইল ব্যাংকিং। আর বিকাশটা মূলত ব্র্যাক ব্যাংকের একটা সহযোগী প্রতিষ্ঠান। উইন্ডোজ ইজ অ্যান ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। উইন্ডোজ হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। এমন আরও কয়েকটা সিস্টেম সফটওয়্যারগুলো যদি আমরা একটু দেখি, উইন্ডোজ, ডস, ম্যাক ওএস, লাইনাক্স, ইউনিক্স এবং সোলারাইস, এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কোনগুলো? সেগুলো হচ্ছে এসও বা সিস্টেম সফটওয়্যারের মধ্যে আছে উইন্ডোজ, ডক্স, ম্যাক ওএস, লাইনাক্স, ইউনিক্স এবং সোলারাইস। আর হচ্ছে অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। তাহলে কোন ধরনের সফটওয়্যার? এটা একটা অপারেটিং সফটওয়্যার। এ কম্পিউটার ক্যান নট ডু এনিথিং উইদাউট আ প্রোগ্রাম। Word processing, স্প্রেডশিট অ্যান্ড ফটো এডিটিং আর এক্সাম্পল অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মানে যেগুলো হচ্ছে আমরা ব্যবহারিক কাজের জন্য ব্যবহার করি সবগুলোকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে পারি। এর মধ্যে ওয়ার্ড প্রসেসিং আছে, তারপরে স্প্রেডশিট, ফটো এডিটিং, এগুলো সব এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা আরও কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিসেবে জানতে পারি যে ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, ওরাকল, তারপর কোরেল, প্যারাডক্স, ফাইল মেকার প্রো ইত্যাদি, এগুলো সব হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হুইচ অন ইজ ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে উইনজিপ। আচ্ছা, ইউটিলিটি সফটওয়্যার কোনগুলো? উইন্ডোজ প্রোগ্রামের আওতায় অনেকগুলো সিস্টেম টুলের সাথে কিছু ইউটিলিটি প্রোগ্রাম সংযুক্ত করা হয়। এগুলো মূলত যে কাজগুলো করে হচ্ছে ত্রুটি শনাক্ত করে এবং ওই ত্রুটিগুলো সংশোধন করে, ভাইরাস চেক করে, ডিস্ক পার্টিশন করে, এই কাজগুলো করে হচ্ছে ইউটিলিটি যে সফটওয়্যার আছে সেগুলো। এর মধ্যে থাকে অ্যান্টিভাইরাস, তাহলে কম্প্রেশন, স্ক্যানডিক্স, উইনজিপ, ডিফ্র্যাগমেন্টেশন এবং হচ্ছে ড্রাইভ কনভার্টার, এগুলো সবগুলো হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার হিসেবে কাজ করে। হুইচ অন ইজ নট এ গ্রাফিক সফটওয়্যার। এখানে কোনটা হচ্ছে গ্রাফিক সফটওয়্যার না? এটা হচ্ছে অ্যাক্সেসটা গ্রাফিক সফটওয়্যার না। মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে মূলত ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। বাকি যেগুলো হচ্ছে হার্ভার্ড গ্রাফিক্স, অ্যাডোবি ফটোশপ, পেসমেকার, কোরাল ড্র এবং ফ্রিল্যান্স গ্রাফিক্স, সবগুলো হচ্ছে গ্রাফিক্স সফটওয়্যার। ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম ইজ অ্যাপ্লিকেশন। আমরা হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমে আমরা কয়েকটা অ্যাপ্লিকেশন দেখতে পারি, এমন কয়েকটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা দেখব। এমএস অফিস, ইন্টারনেট এক্সপ্লোরার, নেট এস্কেপ নেভিগেটর, তারপরে নেট এস্কেপ কমিউনিকেটর, ইলেকট্রনিক মেইল, পেসমেকার, ফটোশপ, ইলাস্ট্রেটর, ডেটাবেস 111 ইত্যাদি, এগুলো সবগুলোই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এরপরে নিচের কোনটি বাংলা টাইপ ও কম্পোজ সফটওয়্যার? এখানে বিজয় হচ্ছে বাংলা টাইপ অ্যান্ড কম্পোজ সফটওয়্যার। এমন আরও কয়েকটা বাংলা টাইপিং সফটওয়্যার হচ্ছে বিজয়, লেখনী, অভ্র, এগুলো। আনন্দপত্র হচ্ছে কম্পিউটারের প্রথম লেখা সাপ্তাহিক পত্রিকা যার স্বত্বাধিকারী প্রকৌশলী মোস্তফা জব্বর। তাহলে আনন্দ হচ্ছে একটা পত্রিকা যেটা প্রথমে কম্পিউটার দিয়ে টাইপ করা হয় বাংলায়। আর এটা হচ্ছে 1987 সালে এই পত্রিকাটা প্রকাশ করে মোস্তফা জব্বর, আর তখন থেকে মূলত বাংলা সফটওয়্যারের উদ্ভাবন হয়। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ
অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে মিডিয়া প্লেয়ার কোন ধরনের সফটওয়্যার? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা এখানে আরও কয়েকটা দেখা যায় যে সিস্টেম সফটওয়্যারগুলো একটু পড়ে নেই। সিস্টেম সফটওয়্যারগুলো দেখেন, এই নামগুলো অনেকবার ঘুরে ফিরে যে কোনো একটা দিবে যে এটা কোন ধরনের সফটওয়্যার, এই জন্য ভালো করে মনে রাখতে হবে কোনগুলো সিস্টেম সফটওয়্যার আর কোনগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারগুলো হচ্ছে ডস, উইন্ডোজ, এক্সপি, লাইনেক্স, ম্যাক ওএস এবং সোলারিস, এগুলো সবগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আমাদের পরবর্তী সাব টপিক হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। এখন ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে কি আছে? হট ডি F5 কিট টাইপিক্যালি ডু ইন এ ওয়েব ব্রাউজার। F5 দিয়ে মূলত হচ্ছে কি বোঝায়? F5 হচ্ছে রিফ্রেশ দ্য পেজ। এখন এখানে আমাদের যে F1 থেকে F12 পর্যন্ত যেগুলো ফাংশন কি আছে, আমরা এই ফাংশন কিগুলোর কাজগুলো একটু দেখবো। এগুলো থেকে প্রশ্ন আছে এবং আমরা চেষ্টা করবো এগুলো একদম মুখস্থ করে ফেলার জন্য। F1 মূলত হচ্ছে হেল্পের কাজ করে। F2 হচ্ছে কোনো ফাইলের নাম পুনরায় দেখার জন্য, অর্থাৎ রিনেমের জন্য করা হয়। F3 সার্চ সুবিধা দেয়, অথবা হচ্ছে ওপেন ফাইন্ড উইন্ডো, অর্থাৎ উইন্ডোর মধ্যে কোনো কিছু খোঁজার জন্য F3 ব্যবহার করা হয়। F4 হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের লাস্ট অ্যাকশন পারফর্ম রিপিট করার জন্য। এরপরে F5 চাপলে মাইক্রোসফট ওয়ার্ডে ফাইন্ড, রিপ্লেস, গো টু উইন্ডো ইত্যাদি খোলা হয়। হ্যাঁ, তাহলে এখানে আমাদের ওইখানে ফাইন্ডের জন্য তাহলে কি বলছিল যে আমাদের F5 ক্লিক করতে হবে। এছাড়াও রিপ্লেসের কাজও করে হচ্ছে F5, গো টু উইন্ডো কাজ করে F5। F6 হচ্ছে মাউসের কার্সারের ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেস বারে নিয়ে যেতে চাইলে আমরা F6 প্রেস করব। F7 যেটা, সেটা বানান এবং ব্যাকরণ ঠিক করে। এখানে যদি একটু খেয়াল করেন যে এখানে যে জায়গাগুলোতে মার্ক করা আছে যে 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 কিগুলোতে, এইগুলোই হচ্ছে মূলত আমাদের বেশি ইম্পর্টেন্ট। যেমন F1 হচ্ছে হেল্পের জন্য, F2 রিনেমের জন্য, F5 হচ্ছে ফাইন্ড, রিপ্লেস, গো টু উইন্ডো, F7 হচ্ছে ব্যাকরণের বানান এবং ব্যাকরণ ঠিক করার জন্য, সেভ মোডে যাওয়ার জন্য F8 এবং F9 হচ্ছে কিয়ার্ক এক্সপ্রেশন মেজারমেন্ট টুলবার চালু করার জন্য। F10 চাপলে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনু বার নির্বাচন করা যায়। এখন F11 যেটা, সেটা হচ্ছে উইন্ডো একদম পথটা জুড়ে দেখাতে সহায়তা করে, মানে একই রকম পুরো। এটা এভাবে মনে রাখা যায় যে 1-1-2টাই একই, তাহলে পুরোটা একই রকম দেখানোর জন্য আমরা F11 প্রেস করব। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে F12, মানে সব কাজের 12টা বাজায়, তারপরে আমরা কি করি সেটাকে হয় শেষ করি, ক্ষান্ত করি। তাকে শেষ করার পরে আমাদের কি করতে হবে? যে আমাদের কাজটাকে সেভ করতে হবে। তাই F12 হচ্ছে সেভ এস বাটনের জন্য। হোয়াট কাইন্ড অফ ডিভাইস ইজ এ জয়স্টিক? জয়স্টিক হচ্ছে এক ধরনের ইনপুট ডিভাইস। এখন জয়স্টিক হচ্ছে ইনপুট ডিভাইস। আমরা আরও কিছু ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস সম্পর্কে দেখব। ইনপুট ডিভাইস হিসেবে আমরা এখানে আরও একটা কোশ্চেন আছে, হোয়াট টাইপ অফ ডিভাইস ইজ এ স্ক্যানার? স্ক্যানার কোন ধরনের ডিভাইস? স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসগুলোর মধ্যে কী কী আছে এখান থেকেও কোশ্চেন আসে, যে কিবোর্ড, মাউস, স্ক্যানার, সেন্সর, বারকোড রিডার, মাইক্রোফোন, ওয়েবক্যাম, ডিজিটাল ক্যামেরা, MICR, OMR, OCR, এগুলো সবগুলো ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। আউটপুট ডিভাইস হিসেবে মনিটর, প্রিন্টার, স্পিকার, প্লটার, প্রজেক্টর এবং হেডফোন, এগুলো আউটপুট ডিভাইস। এবং ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে কাজ করে মডেম এবং টাচ স্ক্রিন। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, যে মডেম এবং টাচ স্ক্রিন দুইটা ইনপুট এবং আউটপুট দুইটা হিসেবেই কাজ করে। হুইচ ডিভাইস মে বি ইউজড ফর প্রাইমারি ইনপুট অফ OCR? OCR হচ্ছে স্ক্যানার হিসেবে। OCR এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার। এটা মূলত স্ক্যান করার জন্য, এটা যে কোনো দাগকে সাধারণত হচ্ছে চিহ্ন এবং সাধারণ আলফা নিউমেরিক ক্যারেক্টার করতে পারে, এমনভাবে তৈরি করা হয় শুধু সাফা হয়েছে যে শুধু সাফার লেখা না, হাতের লেখা পর্যন্ত এটা করতে পারে। যেমন আমরা এই যে ফোন দিয়ে আমরা মাঝে মধ্যে স্ক্যান করি, কিংবা হচ্ছে যে কোনো একটা লেখা সেটা হুবহু ওইভাবে তো নিতে পারে হচ্ছে OCR। এরপরে যেটা আছে, ট্রেকবেল ইজ অ্যান এক্সাম্পল অফ। ট্রেকবেল হচ্ছে পয়েন্টিং ডিভাইস হিসেবে কাজ করে ট্রেকবেল। এখন পয়েন্টিং ডিভাইস হিসেবে আরও কিছু আছে, সেগুলো হচ্ছে মাউস, ট্র্যাকবল, তারপর লাইট পেন, জয়স্টিক, ডিজিটাইজার, কলম ভিত্তিক সিস্টেম, এই সবগুলো হচ্ছে আমাদের পয়েন্টিং ডিভাইস হিসেবে কাজ করে। তাহলে জয়স্টিকও কিন্তু একটা পয়েন্টিং ডিভাইস, লাইট পেন, ট্র্যাকবল, মাউস এবং কলম ভিত্তিক, মানে যেটা দিয়ে পয়েন্ট করা হয় এমন ধরনের সবগুলোকে আমরা এই ক্যাটাগরিতে ফেলতে পারি। তারপরে হচ্ছে এ লাইট সেন্সিটিভ ডিভাইস দ্যাট কনভার্টস ড্রয়িং প্রিন্টেড টেক্সট টু অর আদার ইমেজ ইনটু ডিজিটাল ফরম্যাট, এটা হচ্ছে স্ক্যানার। স্ক্যানার মূলত যে কোনো ধরনের প্রিন্টেড কোনো কিছুকে একদম ডিজিটাল ফরম্যাটে নিয়ে যেতে পারে, অর্থাৎ হচ্ছে আমরা মাঝে মধ্যে দেখি যে ছবি বা যে কোনো একটা হার্ড কপি থেকে কম্পিউটারে যে স্ক্যান করে নেওয়া হয়, এটা এই জন্য এটাকে বলা হয়। এটা হচ্ছে কি করে, কোনো একটা হার্ডওয়্যার থেকে সফটওয়্যার ভিত্তিক, অর্থাৎ হার্ড কপি থেকে সফট কপিতে এটাকে কনভার্ট করে, এটা হচ্ছে স্ক্যানার। With which view can you see how text and graphics will appear on the printed page? এটা আমরা কোনটার মাধ্যমে করতে পারি? প্রিন্টেড লেআউটের মাধ্যমে। এটা আসলে মানে ওটা প্রিন্ট দেওয়ার পরে এটা কেমন দেখাবে সেটা পূর্বেই আমরা দেখে নিতে পারি প্রিন্ট লেআউটের মাধ্যমে। A theme is a collection of predefined design elements or color
শেপস, অর্থাৎ হচ্ছে গ্রাফিক্যাল ইনসুলিন বা সৌন্দর্য পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের ছবি, কালার এবং সুন্দর স্কিমের সাহায্যে পূর্ব থেকে প্রস্তুতকৃত প্যাকেজকে থিম বলে। তাহলে থিম কাকে বলে? মূলত থিম বলতে হচ্ছে একটা সুন্দর কোনো কিছুর একটা প্রেজেন্টেবল যে রূপটা, মানে কোনো কাজ করার আগে আমরা যখন হচ্ছে ওইটার একটা পূর্ব প্রস্তুতি দেখাই সেটাকে আমরা থিম বলি। আচ্ছা, কম্পিউটার মনিটর ইজ অলসো নোন অ্যাজ ভিডিইউ, অর্থাৎ হচ্ছে ভিডিও ডিসপ্লে টার্মিনাল বা হচ্ছে ইউনিট বলতে পারি আমরা। এরপরে হচ্ছে হুইচ অন ইজ নট এ পয়েন্টিং ডিভাইস, পয়েন্টিং ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় না। ওএমআর, ওএমআর মূলত হচ্ছে একটা হচ্ছে ইনপুট ডিভাইস। তবে পয়েন্টিং ডিভাইস হিসেবে যেগুলো ব্যবহার হতে পারে আমরা আরেকবার পড়ে নিতে পারি। একটু আগেই আমরা খেয়াল করছি এটা, যে মাউস, ট্র্যাক বল, তারপরে লাইট পেন, তারপর জয়স্টিক, ডিজিটাইজার, কলম ভিত্তিক সিস্টেম, এগুলো সবগুলো হচ্ছে পয়েন্টিং ডিভাইস হিসেবে কাজ করতে পারে। হুইচ অন ইজ দ্য রেজাল্ট অফ আউটপুট গিভেন বাই এ কম্পিউটার, ইনফরমেশন যেটা হচ্ছে কম্পিউটার লাস্টে আউটপুট হিসেবে দেয়, সেটা আমাদেরকে তথ্য দেয়। দ্য প্রসেস অফ ইরেজিং এ ডিস্ক কল ইজ ফরম্যাটিং, অর্থাৎ হচ্ছে কোনো ডিস্কে মুছে ফেলার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফরম্যাটিং বা ডিফ্র্যাগমেন্টেশন আমরা বলতে পারি এটাকে। এরপরে হচ্ছে দ্য প্রোটোকল দ্যাট প্রোভাইডস ইনফোটেইনমেন্ট ইজ এফটিপি, অর্থাৎ হচ্ছে ইনফোটেইনমেন্ট হচ্ছে এমন একটি প্রযুক্তি যেখানে একই সাথে ইনফরমেশন এবং তথ্য আদান প্রদান করার ব্যবস্থা থাকে, এটাকে বলে ইনফোটেইন। অর্থাৎ হচ্ছে আপনি তথ্য দিতে পারতেছেন এবং হচ্ছে ইনফরমেশনও দিতে পারতেছেন, সেটা মূলত ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে একটা থেকে আরেকটা দিতে পারতেছেন। আচ্ছা, মেইল পাঠানোর যে প্রোটোকল সেটাকে বলা হয় এসএমটিপি, আর ফাইল পাঠানোরটা হচ্ছে এফটিপি, আর মেইল গ্রহণের যে প্রোটোকল সেটা হচ্ছে POP3 বা পোস্ট অফিস প্রোটোকল 3, আর এসএমটিপি এর পূর্ণরূপ হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। ওটিজি কেবল ইজ নট রিলেটেড টু প্রসেসর, এটা আসলে প্রসেসরের সাথে কোনোভাবে রিলেটেড না। এটা মূলত হচ্ছে ডাটা ট্রান্সফারের জন্য ওটিজি কেবলগুলো ব্যবহার করা হয়। আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা দেখা যায় যে পেন ড্রাইভ বা হচ্ছে হার্ড ডিস্ক, এগুলো যখন কোনো মোবাইল ফোন বা ইন্টারনেটের সংযুক্ত কোনো ট্যাবলেট, পিসি এগুলোর সঙ্গে সংযুক্ত করতে এই তারটা, ছোট্ট তারটা ব্যবহার করা হয়। আচ্ছা, হুইচ ডিভাইস ইজ ইউজ ফর বোথ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, মডেম এবং টাচ স্ক্রিন আমরা একটু আগে দেখছি। এখানে আরও কিছু আমরা একটু দেখবো যে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে এমনগুলো কি আছে। টাচ স্ক্রিন, মডেম, পাঞ্চ কার্ড হচ্ছে ইনপুট আউটপুট উভয় হিসেবে কাজ করে। সিডি, ডিভিডি, ভিসিআর, ভিসিপি ইত্যাদি হচ্ছে ইনপুট আউটপুট উভয় ডিভাইস হিসেবে কাজ করে। এখানে স্টাইলাস ইনপুট ডিভাইস, প্রিন্টার আউটপুট ডিভাইস, মাউসও ইনপুট ডিভাইস। এরপরে আমাদের হচ্ছে CTRL, শিফট অ্যান্ড এ অল্টার আর কল্ড, এগুলোকে কোন ধরনের কি বলা হয়? এগুলোকে বলা হয় হচ্ছে মডিফায়ার কি। আমরা একটু কি সম্পর্কে এখান থেকে একটু দেখে নেই, যে F1 থেকে F2 পর্যন্ত এগুলোকে বলা হয় ফাংশন কি আছে টোটাল 12টি। এরপরে হচ্ছে অ্যালফাবেট আর হচ্ছে যে নিউমেরাল যে সাইনগুলো আছে, অর্থাৎ সাংখ্যিক যে সাইন A থেকে Z পর্যন্ত এবং 0 থেকে 9 পর্যন্ত, এগুলোকে বলা হয় আলফা নিউমেরিক যে কি সেগুলো। এবং দেখবেন যে কম্পিউটারে আর এক সাইডে এই সকল যে গুণ ভাগ যোগ বিয়োগ যে ইগুলো আছে 17টি, আর হচ্ছে অ্যালফাবেট চিহ্ন আছে, সংখ্যা চিহ্ন আছে, এগুলোকে বলা হয় 17টি নিউমেরিক কিও আছে। কিবোর্ডে সকল কি বা অক্ষর বা বর্ণ টাইপ করা হয় না, কিন্তু অক্ষর বা বর্ণ বিন্যাসের কাজে ব্যবহৃত হয় এমন কিগুলোকে আমরা মডিফায়ার কি বলতে পারি, মানে সাজানোর জন্য, যেমন শিফট, অপশন, কমান্ড, হচ্ছে কন্ট্রোল, অল্টার, এগুলো দিয়ে মূলত, এগুলো হচ্ছে লেখা হয় না, তাহলে এগুলো দিয়ে মূলত লেখার ধরনটাকে আরো একটু উন্নত করা যায় বা সাজানো গোছানো যায়, এই জন্য এগুলোকে মডিফায়ার কি বলে। QWERT is used with reference to keyboard, আমরা যে কিবোর্ডের নানা প্রকারের ধরন আছে সেটার উপর ভিত্তি করে এখানে নাম দেওয়া QWERT। এরপরে হুইচ ইজ নট এ টাইপ অফ স্ক্যানার, এখানে কোনটাই স্ক্যানার না। এখানে স্ক্যানার না হচ্ছে ড্যাশি হুইল, বাকি যা কিছু আছে ফ্ল্যাট বেড, তারপরে হ্যান্ড হেল্ড, সুইফট ফেড, এগুলো সবগুলো হচ্ছে স্ক্যানার। ড্যাশি হুইলটা স্ক্যানার না। এটি একটি ইলেকট্রনিক ডিভাইস যা ফিজিক্যাল বা অ্যানালগ জগৎ থেকে যে কোনো কিছুকে ডিজিটাল কন্ডাক্টর পিক্সেল আকারে রূপান্তর করতে পারে। 4টি সাধারণত স্ক্যানারের প্রকারভেদ আছে, এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে ফ্ল্যাট বেড, 2 হচ্ছে শিফট ফেড, 3 হ্যান্ড হোল এবং ড্রাম স্ক্যানার, এই 4টা মূলত স্ক্যানারের প্রকারভেদ। হুইচ ডিভাইস মে বি ইউজড ফর প্রাইমারি ইনপুট অফ OCR, প্রাইমারি ইনপুট হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে স্ক্যানার। The term dot per inch DPI refers to resolution, অর্থাৎ হচ্ছে তার যা ডট পার ইঞ্চ বেশি হবে তার রেজুলেশন তত বেশি হবে, যার DPI কম হবে তার রেজুলেশন তত কম হবে। কমন কিবোর্ড রেঞ্জ ইজ কল্ড, এখানে সবচেয়ে বেশি দেখা যায় কি এটা QWERTY, QWERTY, এই কিবোর্ডটা সাধারণত ম্যাক্সিমাম বেশি ব্যবহার করা হয়, বাকি সাজানোর যে ধরনগুলো এগুলো অত বেশি ব্যবহৃত কিবোর্ড না। Which of the following is the save button computer
অফ কিবোর্ড, ওই যে কাজের 12টা বাজানোর পরে তারপরে সেভ করা হয়, অর্থাৎ হচ্ছে F12। এখানে F1 হচ্ছে কোনো কিছু খোঁজার জন্য, সরি, F1টা হচ্ছে হেল্পের জন্য ব্যবহার করা হয়, F8 ব্যবহার করা হয় সেফ মোডে যাওয়ার জন্য, F6 ব্যবহার করা হয় মাউসের যে কার্সার সেটাকে ইন্টারনেট ব্রাউজার বারে নেওয়ার জন্য, এবং F10 ব্যবহার করা হয় যে এটি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনু নির্বাচন করার জন্য F10 ব্যবহার করা হয়। ইন ডেটা কমিউনিকেশন হুইচ ডিভাইস কনভার্টস ডিজিটাল ডেটা টু অ্যানালগ সিগন্যাল, অর্থাৎ ডিজিটাল থেকে অ্যানালগ সিগন্যালে নিয়ে যায় হচ্ছে মডেম। মডেম হচ্ছে মডুলেটর এবং ডিমডুলেটর, অর্থাৎ ডিজিটাল থেকে হচ্ছে অ্যানালগে যাবে, এবার অ্যানালগ থেকে ডিজিটালে নিয়ে আসার কাজ করে হচ্ছে মডেম। হুইচ অন ইজ ব্লুটুথ ইনপুট অ্যান্ড বোথ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, ও এমআর, প্লটার, প্রিন্টার, এগুলো কোনোটাই হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস না। ইনপুট আউটপুট ডিভাইস হচ্ছে অপশনে টাচ স্ক্রিন। ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে সাধারণত ব্যবহার করা হয় টাচ স্ক্রিন, মডেম, পাঞ্চ কার্ড, সিডি, ডিভিডি, ভিসিআর এবং ভিসিডি। এরপরে ইন মোস্ট অ্যাপ্লিকেশন F1 স্ট্যান্ড ফর F1 সাধারণত হচ্ছে হেল্পের জন্য ব্যবহার করা হয়। হুইচ অন ইজ বোথ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, এখানে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি ব্যবহার করা হয় আমরা কেবলই দেখে আসছি। এখানে যেগুলো আছে এগুলোর মধ্য থেকে টাচ স্ক্রিনটাই হবে, কারণ এখানে আমরা যদি খেয়াল করি ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে টাচ স্ক্রিন, মডেম, পাঞ্চ কার্ড, সিডি, ডিভিডি, ভিসিআর এবং ভিসিডি, এগুলো হচ্ছে মূলত ইনপুট আউটপুট ডিভাইস উভয় হিসেবে কাজ করে থাকে। ইউজিং ইনপুট আউটপুট ডিভাইস অন ক্যান প্রিন্ট ডেটা, অর্থাৎ আউটপুট ডিভাইস ব্যবহার করে যে কেউ ডেটা প্রিন্ট করতে পারে। হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ হ্যাজ অনলি ইনপুট ডিভাইস, শুধুমাত্র ইনপুট ডিভাইস হিসেবে এখানে যেগুলো ব্যবহার করা হয়েছে, এখানে মনিটরটা আউটপুট ডিভাইস, এটা হবে না। প্লটার আউটপুট ডিভাইস, এখানে মাউস কিবোর্ড ইনপুট হলেও প্লটার আউটপুট ডিভাইস, কিন্তু মাউস কিবোর্ড স্ক্যানার সবগুলো ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। মাউস স্ক্যানার, ওএমআর, ওসিআর, এমআইসিআর ইত্যাদি হচ্ছে ইনপুট ডিভাইস। হুইচ অফ দ্য ফলোয়িং কি ইজ নট দ্য নাম্বার অফ কিপ্যাড, এখানে হচ্ছে কিপ্যাডের নাম্বার না, এখানে হচ্ছে নাম্বার হিসেবে যে নিউমেরিক কি যে 17টা, তার মধ্যে এই সবগুলো আছে, নেই শুধু হচ্ছে কন্ট্রোল, অল্টার, শিফট, এগুলো হচ্ছে মডিফায়ার কি হিসেবে ব্যবহার করা হয়। অন্যদিকে আমরা যদি নিউমেরিক কিতে চাই তাহলে ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সব সাথে সাথে ইন্টার, ডেল, নাম এবং নাম লক এগুলো হচ্ছে নিউমেরিক কি হিসেবে ব্যবহার করা হয়। হুইচ ফাংশন ডাজ F3 স্ট্যান্ড ফর দ্য কম্পিউটার, F3 হচ্ছে ফাইন্ডের জন্য ব্যবহার করা হয়। এফ এর পরে 3টা অক্ষর দিয়ে F3, তাহলে ফাইন্ড। হুইচ ক্যান বি ইউজ টু ডিসপ্লে দ্য সেভ অ্যাজ বক্স, সেভের জন্য হচ্ছে সেভেজের জন্য F12। আচ্ছা, নিচের কোনটি আউটপুট ডিভাইস? আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর, প্রিন্টার, স্পিকার, প্লটার, প্রজেক্টর, হেডফোন, এগুলো সবগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। একটি প্রিন্টার আউটপুটের নাম পরিমাপ করা হয় কিসের মাধ্যমে? এটা আউটপুটের মান পরিমাপ করা হয় হচ্ছে ডট পার ইঞ্চ বা ডিপিআই এর মাধ্যমে। নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? ইনপুট ডিভাইস হচ্ছে এখান থেকে কিবোর্ড ছাড়াও ইনপুট ডিভাইসগুলো হলো কিবোর্ড, মাউস, স্ক্যানার, সেন্সর, বারকোড রিডার, মাইক্রোফোন, ওয়েবক্যাম, ডিজিটাল ক্যামেরা, এমআইসিআর, ওএমআর, ওসিআর, এই সবগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান আউটপুট ডিভাইস? মাউসটা আউটপুট ডিভাইস না। সিআরটি হলো এক ধরনের মনিটর, সিআরটি হচ্ছে ক্যাথোড রে টিউব, এটা হচ্ছে এক ধরনের মনিটর। এই মনিটরে ফসফরাস নামক এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। রঙিন মনিটরের মৌলিক রং 3টি, আমরা আসল হিসেবে মনে রাখতে পারি লাল, নীল, লাল, আসমানি আর হচ্ছে সবুজ আসল। আর এই ক্যাথোড রে মনিটর আকারে সাধারণত বড় হয়, বিদ্যুৎ খরচ বেশি হয় বলে এর ব্যবহার দিন দিন আস্তে আস্তে কমে যাচ্ছে। আর ক্যাথোড রে মনিটরে ফসফরাস নামক এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ বাংলা ফন্ট? বাংলা ফন্ট নয় হচ্ছে জয়, তবে এখানে বাকি যেগুলো আছে সুশ্রী, ফাল্গুনী, 21, সুতিনী সবগুলোই হচ্ছে বাংলা ফন্ট। মানে এখানে আরো কয়েকটা জনপ্রিয় বাংলা ফন্ট যদি দেখি, আদর্শলিপি, আনন্দপত্র, বসুন্ধরা, 21, চন্দ্রবতী, 21, ফাল্গুন, কর্ণফুলী, লিপি, লেখনী, মধুমতি, সুলেখা, সারদা, সুশ্রী, এগুলো হচ্ছে জনপ্রিয় বাংলা ফন্ট। আমার বর্ণমালা সরকারি উদ্যোগে একটি ইউনিকোড সুবিধাযুক্ত বাংলা ফন্ট। তাহলে ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল যে কোডেড সিস্টেম, এটাতে সুবিধা পাইছে কোন বাংলা লিপি? সেটা হচ্ছে আমার বর্ণমালা। এটা কোন উদ্যোগে বা কার প্রচেষ্টা হয়েছে? সরকারের উদ্যোগে। হোয়াট ইজ দ্য টার্ম টু আস্ক এ কম্পিউটার টু পুট ইনফরমেশন ইন অর্ডার টু নিউমেরিক্যালি অর অ্যালফাবেটিক্যালি, অর্থাৎ হচ্ছে কোনো সংখ্যার ভিত্তিতে অথবা হচ্ছে অ্যালফাবেটের ভিত্তিতে যে সাজানো হয় যে তথ্যগুলো, সেগুলোকে কি বলে? সর্টিং বা সর্ট বলে। এখানে আমরা যদি হচ্ছে সর্ট করা হয় হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে আরোহী উচ্চ ক্ষমতা হিসেবে অর্থাৎ অ্যাসেন্ডিং, আর একটা হচ্ছে ডিসেন্ডিং অর্থাৎ নিম্ন ক্ষমতা, যে শেষে আসবে সে আগে যাবে অথবা আগে আসছে সে আগেই থাকবে এমন। হুইথ ওয়ার্ক অ্যাজ বোথ অ্যান ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, মডেম ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। এখানে যেগুলো আছে ক্যামেরা, ভিসিআর, টেপ রেকর্ডার, মডেম, টাচ স্ক্রিন, পাস ইত্যাদি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান আউটপুট ডিভাইস? এটা হচ্ছে স্ক্যানার হচ্ছে আউটপুট ডিভাইস না, স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইরোর ডিটেক্টর? ইরোর ডিটেক্টরের জন্য ব্যবহার করা হয় এভরি পার্টি বিট অথবা অড পার্টি বিট, এই দুইটা হচ্ছে ব্যবহার করা হয়। আচ্ছা, the output quality of a printer is measured by DPI বা dot per inch, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে 1 নাম্বার।
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনপুট ডিভাইস, এখানে ইনপুট ডিভাইস নয় হচ্ছে কম, কম্পিউটার আউটপুট টু মাইক্রোফিল্ম, এটা হ্যাঁ ইনপুট ডিভাইস না। হোয়াট ইজ রিকোয়ার্ড হোয়েন মোর দ্যান ওয়ান পার্সন ইউজেস এ সেন্ট্রাল কম্পিউটার অ্যাট দ্য সেম টাইম, তখন কি ব্যবহার করা হয়, অর্থাৎ একই টাইমে একটা কম্পিউটার অনেকে ব্যবহার করতে পারে, তখন হচ্ছে টার্মিনাল ব্যবহার করা হয়। আচ্ছা, টার্মিনাল হচ্ছে এমন একটা ডিভাইস যার মাধ্যমে একসঙ্গে এক কম্পিউটার অনেকে ইউজ করতে পারে। হুইচ অফ দ্য ফলোয়িং প্রসিডিওস দ্য বেস্ট কোয়ালিটি অফ গ্রাফিক্স রিপ্রোডাকশন, অর্থাৎ কোন এখানে কোনটা শুধুমাত্র পুলটারের মাধ্যমে সবচেয়ে ভালো কোয়ালিটির যে ইগুলো গ্রাফিক্সের রিপ্রোডাকশন পাওয়া যায়, অর্থাৎ আউটপুট পাওয়া যায়। এই জন্য সাধারণত ব্যানার বা বড় বড় যে ইগুলো আছে, বিলবোর্ডগুলো আছে, এগুলো প্রিন্টিংয়ের জন্য এই পুলটারটা ইউজ করা হয়। আচ্ছা, এখানে হচ্ছে কম্পিউটার পোর্ট কেন ব্যবহার করা হয়? কম্পিউটার পোর্ট ব্যবহার করা হয় উইথ আদার কম্পিউটার পেরিফেরালস, অর্থাৎ কমিউনিকেটস উইথ আদার কম্পিউটার। হুইচ অফ দ্য ফলোয়িং আর ইউ প্রবাবলি ইউজিং ইফ ইউ আর ভিউইং উইন্ডো অ্যান্ড আইকন, যদি একসঙ্গে দুইটা করতে হয় তাহলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ হচ্ছে তুমি হচ্ছে ধর ফেসবুক আমরা যখন ব্যবহার করতেছি, তাহলে ফেসবুক অনেকে তো পড়তে পারে না, কিন্তু ওটা চিহ্ন দেখে যাতে বুঝতে পারে, এই ধরনের ছবি সহ কোনো একটা অ্যাপসের যেটা দেখা যায় সেটাকে বলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আচ্ছা, পিক্সেল অফ এ কালার মনিটর কনসিস্ট অফ হাউ মেনি কালার, মানে তিনটা রঙের সমন্বয়ে যে কোনো একটা কম্পিউটার, রঙিন কম্পিউটার কাজ করে, সেটা আসল অর্থাৎ হচ্ছে নীল বা আসমানি, এরপরে হচ্ছে লাল আর সবুজ। হুইচ টেকনোলজি হ্যাজ মেড পসিবল টু পিন পয়েন্ট প্রিসিশন টু দ্য অপটিক্যাল স্টোরেজ, কোনটা? লেজার বিমস মূলত হচ্ছে পয়েন্ট আকারে প্রিন্ট করে। এই লেজার বিমের মাধ্যমে ছোট্ট ছোট্ট যে ডেটাগুলো ব্যবহার করে মূলত যে আগের থেকে রেকর্ড করা বা পুনরুদ্ধারের লো পাওয়ার লেজার বিম ব্যবহার করা হয়। যখন যদি আগে রেকর্ড করা থাকে অথবা কোনো ডেটা হচ্ছে পুনরুদ্ধার করতে হয়, তখন সেই ক্ষেত্রে আমরা এই লেজার বিমটা ইউজ করে থাকি। হাউ মেনি জেনারেশন আর অ্যাভেলেবল ফর ইউএসবি স্পেসিফিকেশন? চারটা। এটা একটা হচ্ছে ইউএসবি 1X, ইউএসবি 2.0, ইউএসবি 3X এবং ইউএসবি 4। ইউএসবি এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। হুইচ ইন ফলোসাট হোয়াট ডাজ বিলো দ্য সিম্বল, এইটা দিয়ে কি বোঝানো হয়? এটা দিয়ে সাধারণত হচ্ছে ডেটাবেসকে নির্দেশ করে এই সিম্বল দ্বারা ফ্লোসেটে। ডেটাবেস হচ্ছে উপাত্ত বা ডেটা সুসংক্ষিপ্ত সমাবেশ যা সহজে ব্যবহার বা ব্যবস্থাপনার জন্য হালনাগদ করা যায়। আচ্ছা, স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস বা SCSI প্রডিউস অ্যাজ সুজি হচ্ছে কখনো কখনো, এখানে যদি আমরা দেখি যে SCSI কখনো কখনো কথোপকথন স্কুজি নামে পরিচিত। SCI হলো ANSI বা আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট কর্তৃক সংজ্ঞায়িত শিল্পমান ইন্টারফেস। আবার SCSI ডিভাইসগুলো ডেটা আদান প্রদান করে এবং প্যারালাল কমিউনিকেশনে সংযুক্ত করে। তাহলে স্মল কম্পিউটার সিস্টেম SCI কিভাবে আমরা ইউজ করি? স্কুজি মানে এটা প্রোনাউন্সটা কি এটা আমাদের জানতে চাইছে। আমরা অনেক সময় এটা স্কুজি নামেও ব্যবহার করি। আর এটা মূলত হচ্ছে ডেটা আদান প্রদান, প্যারালালে ডেটা আদান প্রদান কমিউনিকেশন পদ্ধতিতে এই SCI ডিভাইসগুলো ব্যবহার করা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং প্রপার্টিস অফ এ মনিটর ইজ মেজার ইন হার্টস এককে কি মাপা হয়? হার্টস হচ্ছে মূলত রিফ্রেশ রেট মাপা হয় কোনো একটা মনিটরের। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনপুট ডিভাইস, এখানে ইনপুট ডিভাইস না হচ্ছে প্রিন্টার। আর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার টু মেজার দ্য প্রিন্টিং কোয়ালিটি DPI? MICR refers to magnetic ink character recognition. Webcam is a type of input device in a computer system. Which of the following is not a computer hardware? হার্ডওয়্যার না হচ্ছে MS Paint। এটা মূলত এক ধরনের MS Paint মূলত এক ধরনের ফটোশপ সফটওয়্যার। হ্যাঁ, এটা পেইন্টের কারণে পেইন্টের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো কিছু আঁকি বা হচ্ছে ছবি আঁকা এই ধরনের জন্য এই MS Paint ব্যবহার করা হয়। কেস লেভেল F1 এবং F2 আর ড্যাশ কেস, এখানে F1 F2 মূলত ফাংশন কি হিসেবে ব্যবহার করা হয়। আর মডিফায়ার কি হিসেবে শিফট, অপশন, কমান্ড, কন্ট্রোল, অল্টার, এগুলো হচ্ছে মডিফায়ার কি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ বোথ অ্যাজ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, মডেম এবং টাচ স্ক্রিন? এই চ্যাটবট অর চ্যাটারবট ইজ সফটওয়্যার যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গঠন করা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ডিভাইস ইউজ ফর কনভার্টিং ম্যাপ, পিকচার অ্যান্ড ড্রয়িং ইন্টু ডিজিটাল ফর্ম ফর স্টোরেজ? এটা হচ্ছে ডিজিটাইজার ওয়ার্ক অ্যাজ পেন, এটার মাধ্যমে মূলত কোনো কিছু ড্রয়িং করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, ড্যাশ ইজ নট এ ফর্ম অফ ডেটা স্টোরেজ মিডিয়া, এখানে কোনটা হচ্ছে ডেটা স্টোরেজ মিডিয়া না, এখানে ডেটাবেসটা ডেটা স্টোরেজ মিডিয়া না, তবে হচ্ছে ম্যাগনেটিক টেপ, তারপরে ম্যাগনেটিক ডাইস এবং অপটিক্যাল ডাইস, এই সবগুলো হচ্ছে ডেটা স্টোরেজের জন্য ব্যবহার করা হয়। এগুলো মূলত সেকেন্ডারি ডিস্ক হিসেবে ব্যবহার করা হয়। ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, CD, DVD, পেন ড্রাইভ, ম্যাগনেটিক টেপ, মেমোরি কার্ড, স্মার্ট কার্ড, জিপ ডিস্ক,
ডিজিটাল টেপ, ম্যাগনেটিক টেপ সবগুলোই হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। এই হার্ড ডিস্ক ড্রাইভ ক্যান বি ডিরেক্টলি কানেক্ট টু পিসি ভায়া এ হার্ড ডিস্ক ড্রাইভ, সব মানে খুব দ্রুত একসঙ্গে কানেক্ট হতে পারে যে কোনো কিছুতে এসসিআই ইন্টারফেসের মাধ্যমে অর্থাৎ স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেসের মাধ্যমে। দ্য অ্যামাউন্ট অফ টাইম এ মেসেজ টেক টু ট্রাভেলস এ সিস্টেম ইজ কল্ড ল্যাটেন্সি, অর্থাৎ হচ্ছে কোনো একটা যে সময়টা নেয় কোনো একটা মেসেজ ওই সিস্টেমের মধ্যে ট্রাভেল করার জন্য বা হচ্ছে ঘোরাঘুরির জন্য সেটাকে ল্যাটেন্সি বলে। যে প্লটার যত দ্রুত ঘরে তার ল্যাটেন্সি তত কম। এরপরে এ মডেম ইজ কানেক্টেড ইন বিটুইন এ টেলিফোন লাইন অ্যান্ড এ সিরিয়াল পোর্ট, অর্থাৎ মডেম হলো এমন একটা ডিভাইস যেটি পিসি এবং টেলিফোন লাইনের মধ্যে লাগানো হয়। কারণ পিসিতে হচ্ছে ডেটা থেকে ডিজিটালে আর হচ্ছে টেলিফোনে থেকে অ্যানালগে, তাই এই দুইটাকে কনভার্ট করার জন্য মডেমটা ব্যবহার করা হয়। ইন এমআইসিআর সি স্ট্যান্ড ফর ক্যারেক্টার, এখানে এমআইসিআর এর যে ফুল ফর ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজেশন, হুইচ ইজ দ্য মিনিং অফ ওএমআর অপটিক্যাল মার্ক রিডার। এরপরে হুইচ অফ দ্য ফলোয়িং ট্রান্সলেট ইমেজ টু টেক্সট, ড্রয়িং অ্যান্ড ফটোস ইন্টু ডিজিটাল ফর্ম, অর্থাৎ কোনটা হচ্ছে সব কিছু ডিজিটাল ফর্মে নিয়ে যায় অ্যানালগ থেকে, সেটা হচ্ছে স্ক্যানার। পিক্সেল ইজ দ্য স্মলেস্ট রিজলভেবল পার্ট অফ এ পিকচার। পিক্সেল মূলত কম্পিউটারের তথ্য প্রদর্শনের যে ক্ষুদ্রতম একক সেটাকে মূলত বলা হয় হচ্ছে পিক্সেল। রেজুলেশন হচ্ছে ডিসপ্লে বা স্ক্রিনে প্রদর্শিত ছবির সূক্ষ্মতা বা শার্পনেসকে মূলত রেজুলেশন বলে। হুইচ কিবোর্ড কমান্ড ইজ ইউজ টু আন্ডারলাইন এ ওয়ার্ড, আন্ডারলাইন ওয়ার্ডের জন্য কন্ট্রোল ইউ। এখান থেকে আমরা আরও কিছু কমেন্টগুলো একটু দেখে নেব, এটা খুবই 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 জরুরি। যেমনটা হচ্ছে ওইখানে কির কাজগুলো আমরা পড়ছিলাম ফাংশন কির, তার মতো এখানেও। আচ্ছা, কন্ট্রোল প্লাস সি হচ্ছে কপির জন্য, কন্ট্রোল এক্স কাটের জন্য। দেখেন সি তো কপি, এটা মনে থাকবে, এক্স সিজার দিয়ে কাটা হয়, ওটার আকৃতি অনেকটা এক্সের মতো। কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট করার জন্য। এরপরে হচ্ছে কেটে নিয়ে, দেখেন কপি করে কেটে নিয়ে দেন হচ্ছে পেস্ট করা হয়, এই জন্য এক্সের অর্ধেক চলে গেলে তখন সেটা হচ্ছে পেস্টের জন্য। কন্ট্রোল জেড আন্ডু করার জন্য, কন্ট্রোল ওয়াই রিডু করার জন্য, কন্ট্রোল এস দেখে তো বোঝা যাচ্ছে সেভ করার জন্য, কন্ট্রোল ইউ আন্ডারলাইনের জন্য, আই ইটালিকের জন্য এবং বি বোল্ডের জন্য। এখান থেকে আমাদের যেগুলো একটু মানে অক্ষর দেখলে তো বাকিগুলো মনে পড়বে, তবে মনে পড়বে না যেটার জন্য, সেটা হচ্ছে কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই। বাকি যা কিছু আছে মনে থাকবে আমাদের। তাহলে কন্ট্রোল এক্স হচ্ছে কাটের জন্য, ভি পেস্টের জন্য, জেড হচ্ছে আন্ডুর জন্য, ওয়াই রিডুর জন্য। এরপরে কন্ট্রোল শিফট অল্টার আর কল্ড দ্য মডিফায়ার কি। দ্য প্রিন্টেড আউটপুট ফর্ম অফ এ কম্পিউটার ইজ কল্ড হার্ড কপি, অর্থাৎ যেটা হচ্ছে প্রিন্ট করে বের করা হয়, কিন্তু যখন এটা পিডিএফ আকারে থাকে তখন সেটাকে বলা হয় সফট কপি। এরপরে আমরা পড়বো সিপিইউ সম্পর্কে, আমাদের ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে হিউজ কোশ্চেন আসছে এবং আমরা সবগুলো ব্যাখ্যা সহ করে পড়েছি। আশা করি এখান থেকে কোনো টপিক আসলে আমাদের আর সেখানে সমস্যা হওয়ার কথা না। এখন সিপিইউ সম্পর্কে যদি আমরা যাই, হুইচ কোম্পানি ডেভেলপ দ্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হচ্ছে গুগলের। এরপরে আমরা হচ্ছে দ্য টেকনোলজি যে কোম্পানি দ্যাট কন্ডাক্ট দ্য ফার্স্ট কোয়ান্টাম ইন্টারনেটের সম্পর্কে প্রথম যেটা পরিচয় করায় সেটা হচ্ছে মাইক্রোসফট। আচ্ছা, মেজোরিনা অল হচ্ছে মাইক্রোসফট কর্তৃক প্রথম কোয়ান্টাম চিপ, আর যে কোয়ান্টাম ইন্টারনেটের যে প্রথম যেটা চিপটা ছিল সেটার নাম হচ্ছে মেজোরিনা অন। এটি বিশ্বের প্রথম কোয়ান্টাম প্রসেসিং ইউনিট বা কিউপিইউ, যা টপোলজিক্যালি কোর দ্বারা চালিত। এটি একটি নতুন ধরনের কিউবিট ব্যবহার করে যার কোয়ান্টাম কম্পিউটিংকে আরও শক্তিশালী এবং নির্ভরযোগ্য করে তুলবে বলে আশা করা হয়। আর এই কোয়ান্টাম বা কিউপিই চালু করা হয় একদম 25 সালের শুরুর দিকে। যেহেতু এটা আপডেট তথ্য, তাই আমাদের এটার ব্যাখ্যা সহ সুন্দর করে মনে রাখা দরকার। তাহলে কোয়ান্টাম ইন্টারনেট প্রথম চালু করে মাইক্রোসফট, সেটার নাম কি ছিল? মেজোরিনা অন। হোয়াট ইজ দ্য ফাংশন দ্যাট বায়োস ইন কম্পিউটার। বায়োসের কাজ কি? মূলত হচ্ছে ইন্টেলাইজ হার্ডওয়্যার ডিউরিং দ্য বুটিং। The process of starting a computer is called booting. Which of this is not a type of computer memory? এখানে সিপিইউটা কম্পিউটার মেমোরি টাইপ নাই, তবে র্যাম রম এবং হচ্ছে ক্যাশ এগুলো হচ্ছে মেমোরি। মূলত হচ্ছে এখানে সবচেয়ে বেশি যে দ্রুত কাজ করে সেটা হচ্ছে ক্যাশ মেমোরি, আর র্যাম এবং রম হচ্ছে প্রধান মেমোরি হিসেবে কাজ করে। আচ্ছা, র্যাম মানে ভেড়া আমরা কি গাধা না, ওটা একটু ভুলে যায় বেশি। তাহলে র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি আর রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। আমরা এখানে একটু সিপিইউ সম্পর্কে পড়ি। সিপিইউ হচ্ছে কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ককে সিপিইউ বলে। সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা 3টা অংশ থাকে, একটা হচ্ছে এএলইউ বা গাণিতিক ইউনিট, তারপরে নিয়ন্ত্রণ ইউনিট, আর একটা হচ্ছে রেজিস্টার সিরিতে। তাহলে এই যে রেজিস্টার মূলত সিপিইউরই একটা অংশ। এখানে যত গাণিতিক যে কাজগুলো হয়ে থাকে বা যত প্রোগ্রাম থাকে এএলইউ এর ভিতরে সবগুলোই হচ্ছে তাৎক্ষণিকভাবে তথ্যগুলো জমা হয় হচ্ছে রেজিস্টারে। দ্য মেইন সার্কিট বোর্ড অফ এ কম্পিউটার, মেইন সার্কিট বোর্ডকে বলা হয় হচ্ছে মাদারবোর্ড।
হুইচ অন ইজ কনসিডার অ্যাজ এ ব্রেইন অফ এ কম্পিউটার। এখানে ব্রেইন হিসেবে প্রসেসরকে তুলনা করা হয় বা সিপিইউকে। যদি সিপিইউ না থাকে তখন আমরা সেই ক্ষেত্রে প্রসেসর দেবো, কারণ এই প্রসেসিং করার পদ্ধতিটাই হচ্ছে সিপিইউ। এরপরে আমরা যদি আসি যে সিপিইউ মূলত তৈরি হয় কি দিয়ে, সিপিইউকে হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। আমরা কেবল দেখছি এএলইউ বা লজিক্যাল অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, সিইউ বা কন্ট্রোল ইউনিট, আর হচ্ছে রেজিস্টার মেমোরি। এই শত শত ট্রানজিস্টার দিয়ে আইসি তৈরি করা হয়। আইসি হচ্ছে মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি। মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই বা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটর চিপ, আর হচ্ছে প্রসেসর হার্টস এককে পরিমাপ করা হয়। আর এই যে ভিএলএসআই, এটা হচ্ছে বর্তমান সময়ে যে চতুর্থ প্রজন্মের যে ইগুলো আছে, কম্পিউটারগুলো আছে, সেগুলোতে ভিএলএসআই ব্যবহার করা হয়। তৃতীয় প্রজন্মে এমএসআই এবং এসএসআই ব্যবহার করা হয়। আর হচ্ছে পঞ্চম প্রজন্মে ইউভিএলএসআই ব্যবহার করা হয়। ফাইন্ড দ্য ফলোয়িং হুইচ ইজ এ সিঙ্গেল ইন্টিগ্রেটেড সার্কিট। এখানে গেট হচ্ছে সিঙ্গেল ইন্টিগ্রেটেড সার্কিট। আর আরও কিছু হচ্ছে, আমরা যদি সিঙ্গেল ইন্টিগ্রেটেড সার্কিট যদি দেখি তাহলে সিপিইউ, তারপরে হচ্ছে র্যাম, চিপ, এগুলো হচ্ছে সিঙ্গেল ইন্টিগ্রেটেড সার্কিট। না সরি, এখানে এগুলো সিঙ্গেল ইন্টিগ্রেটেড সার্কিট না, কারণ এগুলো তৈরি হয় অনেকগুলো সার্কিটের সমন্বয়। শুধুমাত্র গেটটা হচ্ছে সিঙ্গেল ইন্টিগ্রেটেড সার্কিট। চিপ ইজ এ কমন নেম ফর এ ইন্টিগ্রেটেড সার্কিট। ওটিজি কেবল ইজ নট রিলেটেড টু প্রসেসর, কারণ ওটিজি কেবল দিয়ে শুধুমাত্র হচ্ছে একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে তথ্য ট্রান্সফার করা হয়। ওটিজি কেবল মূলত একটা তারের মতোই, এটা হচ্ছে বাহ্যিক একটা অংশ। এখানে পরে ইন এ কম্পিউটার হুইচ ইউনিট ইজ রেসপন্সিবল ফর এক্টিং অ্যান্ড এক্সিকিউটিং ইনস্ট্রাকশন। এখানে কোন ইউনিটটা ব্যবহার করা হয়? মূলত হচ্ছে কন্ট্রোল ইউনিট। বিটস এ কি হয়? বিটস এ মূলত হচ্ছে বাইট হয়, অনেকগুলো বিটস মিলে বাইট হয়। আচ্ছা, এই অনেকগুলো বিট বলতে কয়টা? 8টা বিট মিলে একটা বাইট হয়। 8টা বিট মিলে এক বাইট হয়। আর সাধারণত বাইনারি মেশিন পদ্ধতিতে বিট বলতে বোঝায় 0 এবং 1কে। হুইচ ইজ ইউজ টু মেজার দ্য ক্লক স্পিড অফ সিপিইউ। ক্লক স্পিড পরিমাপ করা হয় হচ্ছে গিগাহার্টসে। নিচের কোনটি মাদারবোর্ডের অংশ নয়? মাদারবোর্ডের অংশ নয় হচ্ছে পাওয়ার সাপ্লাই। এর মাদারবোর্ডের 3টা অংশ আমরা পড়ছি, এএলইউ, মেমোরি, রেজিস্টার, এএলইউ আর হচ্ছে সিপিইউ আর মেমোরি। আচ্ছা, পাওয়ার সাপ্লাই মূলত বাইরে ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে আমরা যদি দেখি হুইচ ইজ দ্য টার্ম টু আস্ক দ্য কম্পিউটার টু পুট ইনফরমেশন ইন অর্ডার টু নিউমেরিক্যালি অর অ্যালফাবেটিক্যালি। এটাকে হচ্ছে শর্ট বলে বা শর্টিং বলে। শর্টিং দুইভাবে হয়, অ্যাসেন্ডিং অ্যান্ড হচ্ছে ডিসেন্ডিং। দ্য বেসিক অপারেটরস পারফর্ম বাই এ কম্পিউটার আর বেসিক অপারেটর ব্যবহার করা হয় অল অফ দেম। এগুলো কী করে হয়? অ্যারিথমেটিক অপারেশনে ব্যবহার করা হয়, স্টোরেজ রিলেটিভে ব্যবহার করা হয়, এবং লজিক্যাল অপারেশনেও এই বেসিক অপারেশন ব্যবহার করা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট প্রসেসিং। প্রসেসিং নয় হচ্ছে গ্যাদারিং, তবে অ্যারেঞ্জিং, তারপরে ম্যানিপুলেটিং এবং হচ্ছে ক্যালকুলেটিভ, সবগুলো হচ্ছে প্রসেসিং। এরপরে দ্য টু মেজর টাইপস অফ কম্পিউটার চিপস আর, দুই ধরনের যে গুরুত্বপূর্ণ যে চিপ আছে, একটা হচ্ছে মাইক্রো চিপ আর একটা হচ্ছে প্রাইমারি মেমোরি চিপ। এই দুইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ চিপ। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি হচ্ছে হুইচ ইজ নট। আচ্ছা, প্রাইমারি চিপ বলতে কোনগুলো বোঝায়? এখানে একটু ব্যাখ্যাটাও দরকার যে প্রাইমারি চিপ বলতে কোনগুলো বোঝায়। ডি র্যাম, এস র্যাম, এবং অর্থাৎ হচ্ছে র্যামের যত কিছু আছে সবগুলোকে আমরা প্রাইমারি চিপ বলতে পারি। তবে হচ্ছে সেকেন্ডারি চিপ হিসেবে ব্যবহার করা হয় রমকে। মাইক্রো প্রসেসর চিপ কম্পিউটারের মূল বা সিপিইউকে বলা হয় হচ্ছে মাইক্রো প্রসেসর চিপ। এই জন্য হচ্ছে এখানে আমাদের টুটাই মেজর যে দুইটা আছে, একটা মাইক্রো প্রসেসর চিপ আর হচ্ছে প্রাইমারি চিপ, দুইটাই একই জিনিস। এরপরে তবে হচ্ছে রম হচ্ছে সেকেন্ডারি মেমোরি হিসেবে ব্যবহার করা হয়, তবে র্যাম হচ্ছে প্রাইমারি মেমোরি হিসেবে ব্যবহার করা হয়। র্যাম কিন্তু ভোলাটাইল, এটা হচ্ছে তথ্য মুছে ফেলে, কাজ শেষ ও তথ্য মুছে ফেলবে। কিন্তু রম কিন্তু তথ্য মুছে না, ও তথ্যটাকে রেখে দেয়। আচ্ছা, এটি একটি ভেরি লার্জ স্কেল চিপ, অর্থাৎ হচ্ছে সিপিইউ মূলত এক ধরনের ভেরি লার্জ স্কেল চিপ। সুতরাং হচ্ছে এখানে সঠিক উত্তর হবে বিএসসি। আচ্ছা, হুইচ ইউনিট ইজ নোন অ্যাজ নেভার সেন্টার অফ এ কম্পিউটার। আচ্ছা, নার্ভ সেন্টার হিসেবে ব্যবহার করা হয় এএলইউ। আচ্ছা, সিপিইউ মূলত 3টে অংশে ব্যবহৃত, তার মধ্যে এএলইউ গাণিতিক যুক্তির কাজ করে, একে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্কের সঙ্গে তুলনা করা হয়। Another word for CPU is microprocessor. CPU কে আমরা মাইক্রোপ্রসেসরও বলতে পারি। আচ্ছা, which of the following is true for a কোপ্রসেসর হিসেবে আমরা বলতে পারি রিলেটিভিটি ইজি টু সাপোর্ট ইন সফটওয়্যার, অর্থাৎ প্রধান সফটওয়্যারের সম্পর্ক হিসেবে যে প্রসেসর ব্যবহার করা হয় সেটাকে আমরা কোপ্রসেসর বলতে পারি। পেরিফেরাল ডিভাইসগুলো অর্থাৎ হচ্ছে ইনপুট আউটপুট যে ইন্টারফেসিং এবং গাণিতিক অপারেশনে, বিশেষ করে ফ্লোটিংয়ে পাটিগণিতের কাজ করে কোপ্রসেসর দ্বারা সম্পন্ন হয়। আচ্ছা, কোনটি ALU of a computer normally contains a number of high speed storage element is called register, অর্থাৎ হচ্ছে ALU তে অর্থাৎ
হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটে, যেটা হচ্ছে অনেকগুলো তথ্য খুবই দ্রুত গতিতে স্টোর করতে পারে, সেটাকে বলা হয় হচ্ছে রেজিস্টার। রেজিস্টার হলো কম্পিউটারের সবচেয়ে দ্রুত গতির মেমোরি। তবে এটা একটা অস্থায়ী মেমোরি এবং এটার মানে প্রসেস ক্ষমতা অনেক কম, কারণ হচ্ছে রেজিস্টার তৈরি করতে অনেক খরচ হয়, যার কারণে এটা মূলত মানে খুবই ছোট রাখা হয়। হার্ড ডিস্ক হলো পাতলা গোলাকার ধাতব পাতের সমন্বয়ে গঠিত একটা সহায়ক মেমোরি বা সেকেন্ডারি মেমোরি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য কম্পোনেন্ট অফ এ মাইক্রোপ্রসেসর? মাইক্রোপ্রসেসরের কম্পোনেন্ট নয় হচ্ছে হার্ড ডিস্ক, তবে বাকি যেগুলো আছে সিইউ কিংবা এএলইউ বা রেজিস্টার সবগুলোই হচ্ছে মেইন মাইক্রোপ্রসেসর কম্পোনেন্ট। কম্পিউটার সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত নিতে পারে? মূলত হচ্ছে যেটা এএলইউ বা অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, এটা যেটা সিপিইউ এরই একটা প্রধান অংশ। এবার আমরা পড়বো মেমোরি সম্পর্কে, কম্পিউটারের বিভিন্ন ধরনের মেমোরি সম্পর্কে পড়ে ফেলবো। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট র্যাম ইজ নট কারেক্ট? র্যাম সম্পর্কে কারেক্ট নয় যেটি, সেটা হচ্ছে আমাদের এখানে যেটা আছে র্যাম ইজ টু ডেটা পার্মানেন্টলি। না, র্যাম হচ্ছে আমরা একটু আগে বললাম ভেড়া ভেড়া গাধা হয়, ওর বুদ্ধি কম থাকে, ও সব কিছু দ্রুত ভুলে যায় এই জন্য। কারণ রম হচ্ছে একটা ভোলাটাইল মেমোরি, তাই এটা কোনো ডেটা পার্মানেন্ট রাখতে পারে না। রম হচ্ছে নন ভোলাটাইল, অর্থাৎ এটা ডেটা স্টোর করতে পারে, এটা সেকেন্ডারি মেমোরি হিসেবে ব্যবহার করা হয়। তবে র্যাম এবং রেজিস্টার এই দুটো হচ্ছে প্রাইমারি মেমোরি এবং এরা খুব দ্রুত ডেটাকে মুছে ফেলতে পারে বা মুছে ফেলে। তবে রেজিস্টার হচ্ছে সবচেয়ে দ্রুত গতির মেমোরি, যেটা সিপিইউ এর মধ্যে সংযুক্ত থাকে, তবে র্যাম সিপিইউ এর অংশ নয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ সলিড স্ট্যাটিক ড্রাইভস বা এসএসডি? এটা হচ্ছে যেটা ক্যারেক্টারিস্টিক স্লোয়ার দেন এইচডিডি। বর্তমান সময়ে যারা দেখবেন যে পিসি কিনতে গেলে এখন আর যে হার্ড ডিস্ক যেটা সেটা নেয় না, সবাই হচ্ছে এসএসডি নেয়। এরপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ ভোলাটাইল মেমোরি? ভোলাটাইল মেমোরির টাইপ নয় কোনটা? এখানে হচ্ছে রেজিস্টারও খুব দ্রুত ভুলে ফেলে, ক্যাশ মেমোরিও সব কিছু ভুলে যায়, র্যামও দ্রুত ভুলে যায়, শুধুমাত্র এসএসডি যেটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ মেমোরি হিসেবে ব্যবহার করা হয়। এটা হার্ড ডিস্কের মতো সবকিছুই হচ্ছে স্টোর করে রাখতে পারে দীর্ঘ সময়ের জন্য, বরং এটা হার্ড ডিস্ক থেকে আরও বেশি দ্রুত গতি সম্পন্ন। দ্য ফাস্টেস্ট স্টোরেজ ডিভাইস ইজ সলিড স্টেট ড্রাইভ বা হচ্ছে এসএসডি। সলিড স্টেট ডিভাইস বা এসএসডি এক ধরনের হালকা কিন্তু অধিক ক্ষমতা সম্পন্ন স্টোরেজ ডিভাইস। এটা ডেটা সংরক্ষণের জন্য ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করা হয়। তাহলে এসএসডিতে কোন ধরনের মেমোরি ব্যবহার করা হয়? ফ্ল্যাশ মেমোরি। বর্তমানে হার্ড ডিস্কের বিকল্প হিসেবে এসএসডি সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। এর ডেটা ট্রান্সফার রেট অনেক বেশি, অ্যাক্সেস টাইম 0.1 মিলিসেকেন্ড এই এসএসডির, এবং এটা হার্ড ডিস্ক থেকে প্রায় 80 গুণ বেশি দ্রুত সবকিছু করতে পারে, কিন্তু এতে কম বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়। দ্য স্মলেস্ট ইউনিট ডেটা ইন এ কম্পিউটার ইজ, মানে কম্পিউটার সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে বিট, বর্ষিত বিট। আর এখানে বিটাও হচ্ছে ছোট হাতের অক্ষরে হবে, বিটের পরে হচ্ছে বাইট। তাহলে 1 বাইট সমান সমান 8 বিট, এরপরে হচ্ছে 1 নিবল সমান সমান 4 বিট। এটা একটু দরকার যে 1 বাইটে হচ্ছে 8 বিট, কিন্তু 1 নিবলে হচ্ছে 4 বিট, এখানে ভালো করে দেওয়া আছে। এরপর 1 কিলোবাইটে 1024, এবার আস্তে আস্তে যত যাবো তত বাড়তে থাকবে। তবে সবচেয়ে হচ্ছে গিগাবাইট, কিলোবাইট, মেগাবাইট, টেরাবাইট, এরপরে হচ্ছে পিটাবাইট, এরপরে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে পিক্সাবাইট। ডিভিডি স্ট্যান্ড ফর ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, যেটা হচ্ছে ডিভিডি দুইটা পূর্ণরূপ হতে পারে, একটা ডিজিটাল ভার্সেটাইল ডিস্কও হতে পারে এবং হচ্ছে ডিজিটাল ভিডিও ডিস্ক, দুইটাই আমরা ব্যবহার করতে পারি। তবে হচ্ছে এই ডিভিডিটার যদি দেখি যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক হিসেবে অধিক ব্যবহৃত হয় 1996 সালের দিকে। অধিক ক্ষমতা সম্পন্ন অপটিক্যাল ডিস্কের উন্নত মানের যে সংস্করণ সেটাই হচ্ছে ডিভিডি। ব্লুরে ডিভিডি এর ধারণ ক্ষমতা হচ্ছে 100 গিগাবাইট পর্যন্ত, তবে সাধারণ যে ডিভিডিগুলো আছে সেগুলো ধারণ ক্ষমতা হচ্ছে 17 গিগাবাইট পর্যন্ত, অর্থাৎ 17 জিবি পর্যন্ত। অ্যান্ড ইলেকট্রনিক পাথ দ্যাট sends signal from one part of computer to another part is called bus, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যখন তথ্য আদান প্রদান করা হয় সেটাকে বাস বলে। বাস মূলত একগুচ্ছ তারের সমষ্টি। দ্য প্রাইমারি requisite of a good computer program is লজিক্যাল মাইন্ড, অর্থাৎ হচ্ছে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে লজিক্যাল মাইন্ড থাকা। যার লজিক্যাল মাইন্ড যত ভালো তার প্রোগ্রাম তত ভালো। দ্য র্যাম ইজ কম্পোজড অফ, র্যাম মূলত কোথায় কম্পোজ করা হয়? এটা হচ্ছে মাইক্রো প্রসেসরের মতোই, এটা অনেক চিপ দিয়ে তৈরি হয়। বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ হয়ে গেলে রম থেকে ডেটা হারায় না, কারণ হচ্ছে রম হচ্ছে নন ভোলাটাইল। তবে র্যামে বা ক্যাশ মেমোরিতে বা রেজিস্টারে বিদ্যুৎ শেষ বা হচ্ছে প্রোগ্রাম অফ করে দিলে এখান থেকে হচ্ছে তথ্য মুছে যায় পুরোপুরি ক্লোজ করলে, কিন্তু রানিং অবস্থায় থাকলে সেক্ষেত্রে তথ্য মুছে না। হুইচ ডিস্ক ইজ ইউজ টু কোল্ড বুট এ পিসি? কোল্ড বুট হিসেবে ব্যবহার করা হয়েছে সিস্টেম ডিস্ক। হুইচ ডিস্ক ইজ ইউজ টু কোল্ড বুট হিসেবে ব্যবহার করা হয় সিস্টেম ডিস্ক। হুইচ অফ দ্য ফলোইং মেমোরি মাস্ট বি রিফ্রেশ মেনি টাইমস পার সেকেন্ড? সেটা হচ্ছে ডাইনামিক র্যাম। ডাইনামিক র্যাম মূলত
মিনিটে মানে প্রতি সেকেন্ডে অনেকবার এর তথ্য ডিসচার্জ করতে হয়। রিফ্রেশিংয়ের মাধ্যমে একটি চার্জ দিতে হয় এবং মেমোরি শেয়ার করে এবং এটি রিফ্রেশ করে নিতে হয়। দ্য নেম অফ নাম্বার ইউজ টু আইডেন্টিফাই এ স্টোরেজ লোকেশন ইজ কল্ড অ্যান অ্যাড্রেস। অর্থাৎ যেখানে তথ্য রাখা হয় সেটার যে নাম সেটাকে বলা হয় হচ্ছে অ্যাড্রেস। হুইচ ডিস্ক ইজ ইউজ টু কোল্ড বুট এ পিসি। আমরা একটু আগে দেখছি যে সিস্টেম ডিস্ক মূলত কোল্ড বুট হিসেবে একটা পিসিতে ব্যবহার করে। কোল্ড বুট বলতে কম্পিউটার বন্ধ থাকাকালীন তার অপারেটিং সিস্টেম চালু বা কম্পিউটার চালু করাকে বোঝায়। একে হার্ড বুটও বলা হয়। আর এটা এই কম্পিউটার চালু অবস্থায় একে রিবুট করাকে অর্থাৎ হচ্ছে কম্পিউটার বন্ধ না করে রিস্টার্ট করাকে অন বুট বলে। আর সিস্টেম ডিস্ক ব্যবহার করে কম্পিউটার কোল্ড বুট করা হয়। আচ্ছা, তাহলে আমরা কোল্ড বুট বলতে বোঝাই কি যে বন্ধ থাকাকালীন এটাকে চালু করা বা হচ্ছে চালু থাকাকালীন এটাকে বন্ধ করাকে বোঝায় কি, যেটাকে আমরা হার্ড বুট বলতে পারি। আর কোনো একটা কম্পিউটার চালু থেকে আবার যদি আমরা রিবুট করি, অর্থাৎ মাঝে মধ্যে আমরা ফোন যেমন হচ্ছে রিবুট করে, এই যে প্রক্রিয়াটা যেভাবে করে সেটাকে বলে অন বুট। আর যে প্রক্রিয়ায় মানে সিস্টেম ডিস্কের ব্যবহার করে মূলত কোল্ড বুট প্রক্রিয়াটি সম্পন্ন হয়। Which of the following types of menu shows the feature subchoice? এর হচ্ছে পুল ডাউন বা ড্রপ ডাউনে ফিচার মেনু পাওয়া যায়। পুল ডাউন বা ড্রপ ডাউনে অ্যাক্সেস করলে সেখানে নতুন অপশান আসে নির্বাচন করার জন্য। অর্থাৎ হচ্ছে পুনরায় সাবচয়েস দেওয়ার জন্য আমরা কোন ফিচারটা এখান থেকে ব্যবহার করতে পারি, পুল ডাউন বা ড্রপ ডাউন। হুইচ অফ দ্য ফলোইং এরর অকার্স হোয়েন দ্য সফটওয়্যার ট্রাইস টু অ্যাক্সেস প্রোটেক্ট মেমোরি। অর্থাৎ হচ্ছে যখন মেমোরিকে প্রোটেক্ট করার জন্য কোন প্রক্রিয়াটা ঘটে। যখন কোনো সফটওয়্যার কোনো প্রোটেক্ট মেমোরিতে অ্যাক্সেস করার জন্য চেষ্টা করে তখন সাধারণত যে বার্তা বা মেসেজ দেখা যায় তা হলো সেগমেন্টেশন ফ্ল্যাট। এখানে প্রোটেক্ট বলতে বোঝায় ওই মেমোরি অপারেটিং সিস্টেমের সাহায্যে অ্যাসাইন করা হয়নি অথবা মেমোরিতে আনঅথরাইজ ইউজার প্রবেশের অনুমতি নেই। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, সেগমেন্টেশন ফ্ল্যাট। আমরা কোশ্চেনটা আবার একবার একটু রিভিউ করি। হুইচ অফ দ্য ফলোইং এরর occurs when software tries to access protect memory, segmentation flat. How many bytes are used by Unicode to represent on character? একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য ইউনিকোডে এক বাইট বা 8 বিট ব্যবহার করা হয়। Which of the অ্যাড্রেস লেন্থ অফ IPv6 এর অ্যাড্রেস লেন্থ হচ্ছে 128। এটা IPv4 দুই ধরনের হচ্ছে IPv আছে, একটা IPv4 আর একটা IPv6। IPv4 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, যেটা 4টি অংশের সমন্বয়ে গঠিত, অর্থাৎ হচ্ছে 4 8 32 বিটের সাহায্যে 232 বিট। এখানে IPv অ্যাড্রেসের যে সাহায্যে অর্থাৎ এখানে 232টা যেটা আছে এই পরিমাণ বিট সে সংযুক্ত করতে পারে। কিন্তু IPv6 2/6 অর্থাৎ হচ্ছে 2/16 যেখানে হচ্ছে টোটাল আমাদের 128টি বিটের সাহায্যে এটা নেটওয়ার্কে যুক্ত কম্পিউটার বা অ্যাড্রেস শনাক্ত করা যায়। হুইচ কাইন্ড অফ মেমোরি হ্যাজ দ্য হাইয়েস্ট অ্যাক্সেস স্পিড। এখানে ক্যাশ মেমোরি বা রেজিস্টারের সবচেয়ে বেশি দ্রুত গতি। এগুলোর মধ্যে সবচেয়ে কোনটার ভ্যালু বেশি? এখানে যতগুলো আছে সেটা হচ্ছে এক্সাবাইটের সবচেয়ে ভ্যালু বেশি। যত উপর থেকে নিচের দিকে যাব তত তার মূল্য বাড়তে থাকবে। অন নিবল ইকুয়ালস টু 4 বাইটস আর অন বাইট ইকুয়ালস টু 8 বিট। অন নিবলে 4 বিট এবং 1 বাইটে 8 বিট। 1024 টেরাবাইট, 1024 টেরাবাইটে টেরার পরে আসে হচ্ছে পেটাবাইট অর্থাৎ 1 পেটাবাইট। আর 1024 পেটাবাইটে হবে 1 এক্সাবাইট। কোন মেমোরি অস্থিতিশীল এবং মাত্র একবার লেখা যায়? এটা হচ্ছে পিরম, কারণ এটার যে ফুল ফর্ম সেটা হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তাহলে এটা একবার অবস্থায় নতুন অবস্থাতে যেটা প্রোগ্রাম সংরক্ষিত হয় এরপরে আর কোনো ধরনের এটা ইরেজ করা যায় না বা নতুন করে পুনরায় আর লেখা যায় না। রম কোন ধরনের স্মৃতি? রম হচ্ছে নন ভোলাটাইল বা স্থায়ী স্মৃতি হিসেবে ব্যবহার করা হয়। র্যাম হচ্ছে এটা হচ্ছে অস্থায়ী বা এটা ভোলাটাইল, যে কোনোভাবে তথ্য মুছে ফেলতে পারে। আচ্ছা, হুইচ কম্পিউটার মেমোরি ইজ নেভার ইরেজ করা যায় না? সেটা হচ্ছে রম ইরেজ করা যায় না। অন নেবল ইজ ইকুয়ালস টু 4 বিটস। কম্পিউটার মেমোরি নিম্নের কোনটি? এখানে যতগুলো আছে তার মধ্যে হচ্ছে রম হচ্ছে কম্পিউটার মেমোরি, কিবোর্ড তা হচ্ছে একটা ইনপুট ডিভাইস, মাদারবোর্ড এবং হচ্ছে হার্ড ডিস্ক এগুলো হচ্ছে সহায়ক মেমোরি হিসেবে ব্যবহার করা হয়। মাদারবোর্ড হচ্ছে মেইন যে চিপ হিসেবে ব্যবহার করা হয়। মাইক্রোপ্রসেসরও ওর ভিতরে যেটা হচ্ছে মূলত কম্পিউটারের মেমোরি হিসেবে বা CPU হিসেবে পরিচিত। নিম্নের কোনটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়? সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহার করা হয় র্যামকে।
সরি, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হিসেবে র্যাম ব্যবহার করা হয় না, মানে র্যাম বাদে বাকি যেগুলো আছে হার্ড ডিস্ক, ম্যাগনেটিক টেপ এবং সিডি, এগুলো সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। তবে প্রাইমারি মেমোরি হিসেবে র্যাম, রম এবং ক্যাশ বা রেজিস্টারকে ব্যবহার করা হয়। এছাড়াও সেকেন্ডারি মেমোরি হিসেবে ব্যবহার করা যায় কম্প্যাক্ট ডিস্ক, ফ্লপি ডিস্ক, অপটিক্যাল ডিস্ক এবং ফ্ল্যাশ ড্রাইভ, এগুলো হচ্ছে সবগুলো সেকেন্ডারি হিসেবে ইউজ করা যায়। নিচের কোনটি অপটিক্যাল ডিভাইসের উদাহরণ? অপটিক্যাল ডিভাইস হচ্ছে সিডি ড্রাইভ। সিডি ড্রাইভ হচ্ছে অপটিক্যাল ডিভাইসের উদাহরণ, যেখানে অপটিক্যাল স্টোরেজ টেকনোলজির মাধ্যমে ডেটা সংরক্ষণ করা হয় তাকে অপটিক্যাল ডিস্ক বলে, যেমন হচ্ছে সিডি, রম ডিস্ক এবং হচ্ছে ডিভিডি, এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে অপটিক্যাল ডিভাইস। হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অপটিক্যাল স্টোরেজ ডিভাইস? সিডি রম, এটা হচ্ছে অপটিক্যাল স্টোরেজ ডিভাইস। তবে এইচডি হচ্ছে সেকেন্ডারি মেমোরি হিসেবে ব্যবহার করা হয়, র্যাম প্রাইমারি মেমোরি হিসেবে ব্যবহার করা হয় এবং সিপিইউ ব্রেইন অফ এ কম্পিউটার। হুইচ টাইপ অফ রম ইজ ইউজড ইন এ পেন ড্রাইভে ব্যবহার করা হয় ইএপি রম। আচ্ছা, হুইচ কম্পিউটার মেমোরি ইজ ইন নেভার ইরেজ? কোন মেমোরিটা কখনোই মুছা যায় না? সেটা হচ্ছে রম মুছা যায় না বা পি রম মুছা যায় না। হোয়াট ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ডেটা? এখানে হচ্ছে বিট হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম ডেটা। আর 4 বিটে 1 নিবল আর 8 বিটে 1 বাইট। দ্য কম্পিউটার স্টোর ইটস প্রোগ্রাম অ্যান্ড ডেটা ইন ইটস, কোথায় এটা হচ্ছে কম্পিউটার মেমোরিতে সাধারণত স্টোর করে বা হচ্ছে জমা রাখে। এ হার্ড ডিস্ক ইজ ডিভাইডেড ইন্টু ট্র্যাক হুইচ আর ফার্দার আর সাবডিভাইডেবল ইন্টু, মানে সেক্টর, অর্থাৎ হচ্ছে কোনো একটা হার্ড ডিস্ককে সেক্টরে ভাগ করা যায় এবং পরবর্তীতে সেগুলো আবার চাইলে আবার আলাদা আলাদাভাবে ভাগ করা যায়। আচ্ছা, হার্ড ডিস্ক হলো মূলত পাতলা গোলাকার ধাতব পাতের সমন্বয়ে গঠিত সহায়ক মেমোরি। গোলাকার পাতগুলো আরেকটির উপরে একটি স্তরে স্তরে বসানো হয়। পাতগুলো পৃষ্ঠতলে অনেকগুলো এক কেন্দ্রিক বৃত্তের ডেটা সংরক্ষণ করা হয়ে থাকে। এসব বৃত্তকে কি বলা হয়? ট্র্যাক বলা হয়। আর প্রতিটি বৃত্তকে কয়েকটি সমান সমান ভাগে ভাগ করা হয়। এরূপ এক একটা ভাগকে বলা হয় হচ্ছে সেক্টর। আর প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা থাকে 512 বাইট পর্যন্ত। তাহলে এখানে আমাদের যেটা জানতে চাইছে যে ট্র্যাকগুলো, মানে প্রথমে যে একটা হার্ড ডিস্ক প্রথমে ডিভাইডেড হয় ট্র্যাকে এবং ট্র্যাকগুলো আবার পুনরায় ভাগ হয় কিসের? সেক্টরে। আর প্রত্যেকটা সেক্টরের ধারণ ক্ষমতা কত থাকে? 512 বাইট করে থাকে। হুইচ কম্পিউটার মেমোরি ইজ নেভার ইরেজ? কোনটা কখনোই মোছা যায় না? সেটা হচ্ছে রম। আচ্ছা, হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ নট কনসিডার অ্যাজ এ ফর্ম অফ সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস? এখানে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় না র্যাম, কারণ র্যাম হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার ইন দ্য ইউনিটস অফ মেমোরি টিবি, কেবি, এমবি, সিবি এবং এমবি, জিবি এবং এমবি। আচ্ছা, প্রথমে যাবে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার বলছে, অর্থাৎ হচ্ছে তাদের ধারণ ক্ষমতা অনুযায়ী যদি যায় তাহলে প্রথমে কি আসবে? আমাদের হচ্ছে টেরাবাইট আসবে, গিগাবাইট, মেগাবাইট এবং কিলোবাইট, অর্থাৎ হচ্ছে বড় থেকে ছোটোর দিকে যেতে বলছে এখানে। আচ্ছা, ফার্মওয়্যার ইজ হেল্ড ইন, কোথায় ঘটে ফার্মওয়্যার? তখন হচ্ছে রমে ঘটে, অর্থাৎ কম্পিউটার তৈরির সময় উভয় মেমোরিতে যে সকল প্রোগ্রাম সমূহ স্থায়ীভাবে দেওয়া হয় সেগুলোকে ফার্মওয়্যার বলে। তাহলে ফার্মওয়্যার কি? মূলত হচ্ছে স্থায়ী প্রোগ্রাম যেগুলো কখনো পরিবর্তন করা যায় না। উদাহরণ হিসেবে আমরা রম এবং বায়োসের মধ্যে থাকা ডেটা এবং নির্দেশনাগুলোকে ফার্মওয়্যার হিসেবে গণ্য করতে পারি। আচ্ছা, কম্পিউটারের সকল ডেটা সংরক্ষণ করা হয় কোথায়? মেমোরিতে। আর যে প্রারম্ভিক র্যাম স্টোর করার জন্য, প্রোগ্রাম স্টোর করার জন্য রম লাগে সেটাকে কি বলে? সেটাকে বুটস্ট্র্যাপ লোডার বলে। বুটিং একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া যা সম্পূর্ণ হওয়ার পরে কম্পিউটার ব্যবহার করা যায়। বুটস্ট্র্যাপ লোডার প্রোগ্রাম স্টোর করার জন্য রম লাগে, অর্থাৎ হচ্ছে রমে এই বুটস্ট্র্যাপ লোডার সংরক্ষণ করে রাখা হয়। আর এটাও এক ধরনের ফার্মওয়্যারের মধ্যেই যায়, কারণ বুটস্ট্র্যাপ ফার্মওয়্যার যেগুলো হচ্ছে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়, যে পরবর্তীতে কম্পিউটার পরিচালনার জন্য। হাউ মেনি বিটস হ্যাজ এ বাইট? 8 বিট ব্যবহার করা হয়। আর 1 নিবলে হচ্ছে 4 বিট। সিডি কম্পিউটার অ্যাব্রিভিয়েশন ইউজুয়ালি মিনস কম্প্যাক্ট ডিস্ক। আচ্ছা, ডিপিআই এর আমরা আরও কিছু অ্যাব্রিভিয়েশন এখান থেকে দেখে নিতে পারি, সেগুলো হচ্ছে ডিপিআই ডট পার ইনস, সিডি কম্প্যাক্ট ডিস্ক, ডিবিএমএস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এসকিউএল স্ট্যান্ডার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এক্সপিরিয়েন্স এবং জিপিআরএস জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। আচ্ছা, হোয়েন ইলেকট্রিক্যাল পাওয়ার ইজ ডিস্টার্বড অর কাট অফ ডেটা অ্যান্ড প্রোগ্রাম আর লস্ট ইন, কোথা থেকে হারিয়ে যায়? র্যাম থেকে হারিয়ে যায়, কারণ র্যাম আর রেজিস্টার থেকে যখনই কারেন্ট চলে যায় তখনই তথ্য মুছে যায়। র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি হিসেবে ব্যবহার করা হয়, রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। দ্য লেন্থ অফ এ কম্পিউটার ইজ মেজার ইন, কম্পিউটারের লেন্থ মাপা হয় বিটস এককে। আর একটা অডে 8 বিটের অড বা হচ্ছে 16 বিটের অড, এইভাবে হচ্ছে লেন্থ মাপা হয়। আর এক বাইট থাকে হচ্ছে 8 বিট। দ্য ফ্লপি ডিস্ক হুইচ আর মেড ফ্রম ফ্লেক্সিবল প্লাস্টিক মেটেরিয়াল আর অলসো কল্ড
ডিস্কেট ফ্লপি ডিস্কের 1973 সালে প্রচলন হয়। এটি ডিস্কেট নামে পরিচিত ছিল। এটা মূলত হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিটস রিপ্রেজেন্ট দ্য লার্জ অ্যামাউন্ট অফ ডেটা, এখান থেকে হচ্ছে কোনটা লার্জ অ্যামাউন্ট অফ ডেটা? টেরাবাইটের থেকে বড় এখানে কোনো কিছু নাই, তবে হচ্ছে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে এক্সাবাইটের আগে আছে পেটাবাইটের পরে হচ্ছে টেরাবাইট। The program of any computer system is called CPU. CD-ROM is a CD-ROM মূলত হচ্ছে একটা কম্পিউটার। CD-ROM এর পূর্ণরূপ কোনটা? এখান থেকে যেগুলো আছে কোনোটাই না, এটা হচ্ছে অপটিক্যাল স্টোরেজ মেমোরি। এখানে সেমিকন্ডাক্টর মেমোরিও না, ম্যাগনেটিক না, আবার হচ্ছে মেমোরি রেজিস্টার না। CD-ROM মূলত হচ্ছে অপটিক্যাল স্টোরেজ মেমোরি। আর এটার ফুল যে এটা কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। আচ্ছা, স্টোরেজ ক্যাপাসিটি অফ এ ম্যাগনেটিক ডিস্ক ডিপেন্ডস অন, স্টোরেজ ক্যাপাসিটি ডিপেন্ড করে এখানে ট্রাক পার ইঞ্চ অফ সারফেস অথবা ডিস্ক পার ইঞ্চ অফ সারফেসের উপরে, বাইট পার ইঞ্চ পার ট্রাকের উপরে, সবগুলোর উপরেই মূলত মেমোরি ক্যাপাসিটি নির্ভর করে। আচ্ছা, হার্ড ডিস্ক হচ্ছে পাতলা গোলাকার ধাতব পাতের সমন্বয়ে তৈরি একটা সহায়ক মেমোরি। ধাতব পাতের উভয় পৃষ্ঠে চুম্বকীয় পদার্থের প্রলেপ থাকে। একে ডিস্কের ম্যাগনেটিক ডিস্ক, এজন্য এই ডিস্ককে ম্যাগনেটিক ডিস্ক বলা হয়। ম্যাগনেটিক ডিস্কের ধারণ ক্ষমতা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, যেমন হচ্ছে ট্রাক পার ইঞ্চ অফ সারফেসের উপরে, ডিস্ক প্যাক ইন ডিস্ক সারফেসের উপরে এবং বিট পার ইঞ্চ অফ ট্রাকের উপরে। হুইচ অফ দ্য ফলোইং স্টোরেজ ডিভাইস ক্যান স্টোর অর ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডেটা, এখান থেকে হচ্ছে কোনটা সবচেয়ে বেশি ডেটা সংরক্ষণ করতে পারে? হার্ড ডিস্ক হচ্ছে সবচেয়ে বেশি ডেটা সংরক্ষণ করতে পারে। দ্য টু কাইন্ড অফ মেমোরি আর, এখানে দুই ধরনের মেমোরি, র্যাম আর রম। কাইন্ডস অফ মেইন মেমোরি, র্যাম আর রম। আচ্ছা, instruction and memory address are represented by binary code. A hard disk is divided into tracks, so which are further divided into sector. আর সেক্টরগুলো এক একটা সেক্টরে 512 বাইট করে ডেটা সংরক্ষণ করতে পারে। এ টেরাবাইট ইজ ইকুয়াল দ্যাট গিগাবাইট। এক টেরাবাইটে হচ্ছে 1024। আচ্ছা, দশমিক সিস্টেমে যদি যাই তবে 1 টেরাবাইটে 1000 গিগাবাইটের সমান। আর টিভি হচ্ছে 1000 গিগাবাইটের থেকে 1000 গুণ বড়, তবে হচ্ছে যদি ওইখানে 1024 থাকে তখন তো কিন্তু 1024 আনসার হবে, কিন্তু দশমিক যদি ডেসিমেল শব্দ উল্লেখ না থাকে তখন কিন্তু 1024, আর ডেসিমেল শব্দ উল্লেখ থাকলে তখন 1 টেরাবাইট সমান 1000 গিগাবাইট। এটা খেয়াল রাখতে হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট সাইজ ইন দ্য লিস্ট, এখান থেকে হচ্ছে যেটাবাইটটা সবচেয়ে বেশি আসে, যেটা বা এক্সাবাইট হিসেবে আমরা বলতে পারি। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, এখান থেকে কোনটা কারেক্ট? 1 কিলোবাইট সমান 1000 বাইটস। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইকুয়াল টু 2 কেবি? 2 কেবি হচ্ছে 2048। দ্য স্মলেস্ট ইউনিট অফ ইনফরমেশন ইজ এ বাইট, ডেটার ক্ষুদ্রতম এককে এক বিট বলে। সরি, এটা বিট উচ্চারণ হবে, আর এটা হচ্ছে বাইট। এখানে ভুল উচ্চারণ হয়েছে, যে ডেটার ক্ষুদ্রতম এককে আমরা বিট বলবো। তথ্যের ক্ষুদ্রতম একক যদি হয় তখন সেটা হবে বাইট, আর ডেটার ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। A type of memory device retaining data এটা in the absence of the power supply flash memory, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই বন্ধ হলেও ডেটা সংরক্ষণ থাকবে, তবে ক্যাশ অথবা ফ্ল্যাশ লাইট বা শর্ট মেমোরি এখানে কোনো ধরনের ডেটা সংরক্ষিত থাকে না। হাউ মেনি বাইটস আর দেয়ার ইন ইউনিকোডে হচ্ছে 16 বাইট থাকে। আর এটা মূলত টোটাল কোড গ্রুপ করতে পারে 65,536টি। 1991 সালে এটা আবিষ্কৃত হয়। হুইচ অফ দ্য ফলোইং ইউজেস দ্য ফ্লিপ ফ্লপ সার্কিট ইন এ মেমোরি সেল? SRAM যেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ সার্কিটে SRAMটা ব্যবহার করা হয়, তবে আমরা এখানে এটার পূর্ণরূপ যেটা স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি সেলে ফ্লিপ ফ্লপ সার্কিটে SRAM ব্যবহার করা হয়। হুইচ ইনিশিয়াল প্রোগ্রাম ইজ কল্ড অ্যাট দ্য স্টার্টিং অফ এ কম্পিউটার? বুট স্ট্র্যাপিং লোডারটাকে একদম প্রথমে যে কম্পিউটার ওপেন হয় সেটাকে বলতে পারি। আচ্ছা, হাউ মেনি বাইটস ইন IPv6? IPv6 এ 128টি, 2^6 হিসেবে আমরা ইউজ করতে পারি, আর হচ্ছে IPv4 এ হচ্ছে 32টি। In computer, what is the smallest basic unit of information storage? Bit। আর 8 বিটে হয় 1 বাইট, আর 4 বিটে হয় 1 নিবল। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস ইন কম্পিউটার? এখানে হচ্ছে র্যাম হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস না, কারণ র্যাম হচ্ছে ফার্স্ট স্টোরেজ ডিভাইস হিসেবে বা প্রাইমারি স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। হোয়াট কাইন্ড অফ স্টোরেজ ডিভাইস ক্যান বি অ্যাফেক্টেড বাই ফ্র্যাগমেন্টেশন? আচ্ছা, অপটিক্যাল যে ডিস্কগুলো আছে এগুলো হচ্ছে ফ্র্যাগমেন্টেশনের কারণে হতে পারে, অ্যাফেক্টেড হতে পারে। এতে অপটিক্যাল স্টোরেজ বা CD-ROM এবং ডিস্ক DVD বেশি প্রভাবিত হয়।
আর এগুলো হচ্ছে সবগুলোই ফ্র্যাগমেন্টেশনে যেহেতু অপটিক্যাল ডিভাইসগুলো হয়, এই জন্য সিডি রম এবং ডিস্ক ডিভিডি এগুলো হচ্ছে অপটিক্যাল ডিভাইস, তাই এগুলো প্রভাবিত হতে পারে। এরপরে আমাদের পরে যে কোশ্চেনটা আছে 1 টেরাবাইট ইজ ইকুয়াল টু হাউ মেনি বাইটস। 1 টেরাবাইটে কত? তাহলে 1 টেরাবাইট যদি হয় তাহলে বাইট যদি যেতে হয়, আমরা যদি এখান থেকে একটুখানি দেখি যে 10 টু দি পাওয়ার 40 বা 2 টু দি পাওয়ার 40 বা 10 টু দি পাওয়ার 2 বাইট 12 বাইট, তাহলে এখানে হচ্ছে 1 টেরাবাইট হবে 10 টু দি পাওয়ার 12 বাইটস। পরেরটা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, এখানে নিচের কোনগুলো সঠিক। 1 কিলোবাইট ইজ ইকুয়াল 1024 বাইট। আচ্ছা, 1 গিগাবাইট ইজ ইকুয়াল টু 1 গিগাবাইট হচ্ছে 1024 মেগাবাইট। আচ্ছা, অ্যান্ড 1 টেরাবাইট ইজ ইকুয়াল টু 1 টেরাবাইটে হবে হচ্ছে 1024 জিবি বা হচ্ছে গিগাবাইট। র্যাম ইন এ কম্পিউটার স্ট্যান্ড ফর, র্যামের হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। হুইচ মেমোরি হ্যাজ দ্য হাইট স্পিড অফ অ্যাক্সেস, এখানে হচ্ছে ক্যাশ মেমোরি সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন। দ্য স্মলেস্ট ইউনিট ইন ডিজিটাল সিস্টেম ইজ বিট। আচ্ছা, র্যাম বিলংস টু হুইচ কাইন্ড অফ মেমোরি, র্যাম কোন ধরনের মেমোরিতে অবস্থিত থাকে? র্যাম হচ্ছে মূলত মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরি হিসেবে ব্যবহৃত হয়। হুইচ অফ দ্য ফলোয়িং স্টোরস মোর ডেটা দ্যান এ ডিভিডি, ডিভিডি থেকে অনেক বেশি ডেটা সংরক্ষণ করে ব্লুরেতে প্রায় 10 গুণ বেশি ডেটা সংরক্ষিত হয়। আর ব্লুরে এমনি যে মেইন স্বাভাবিক যে সিডিগুলোতে হচ্ছে 17 জিবি করে করতে পারি, কিন্তু হচ্ছে যেগুলো হচ্ছে ব্লুরে এটাতে হচ্ছে আরও বেশি, প্রায় 100 গিগাবাইট পর্যন্ত ডেটা সংরক্ষণ করতে পারে। দ্য প্রসেস অফ কপিং ফাইলস সিডি রম ইজ নোন অ্যাজ। আচ্ছা, যেটা হচ্ছে ফাইল কপিং করা হয় এটাকে বলা হয় হচ্ছে বার্নিং প্রক্রিয়াকে সিডি রমে ফাইল কপি করা হয়। এটি রূপান্তরিত ফাইলগুলোকে রেকর্ডযোগ্য ডিভিডি বা সিডিতে পুনরুদ্ধার করার একটি প্রক্রিয়া। এক্ষেত্রে বার্নিং করতে সাধারণত লেজার রশ্মি ব্যবহার করা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং মেমোরিজ হ্যাজ দ্য শর্ট অ্যাক্সেস টাইম, সবচেয়ে কম অ্যাক্সেস টাইম হচ্ছে ক্যাশ মেমোরিতে। দ্য প্রসেস অফ কপিং ফাইলস টু এ সিডি রম ইজ কল্ড, বার্নিং করার যে প্রসেস সেটাকে কপি করার যে প্রসেস সিডি রমে সেটাকে বলা হয় হচ্ছে বার্নিং। দ্য মেইন মেমোরি অফ এ কম্পিউটার সিস্টেম ইজ ভোলাটাইল, কারণ হচ্ছে র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি বা ক্যাশ মেমোরিটা সাধারণত অনেক মানে দ্রুত গতিতে কাজ করে, এটাও ভোলাটাইলে যায়। পি রম স্ট্যান্ড ফর, এখানে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, এটা একদম প্রথমে একবার প্রোগ্রাম করা যায়, এটা আর ইরেজ করা যায় না, এটা প্রথমবারই যা করা হয়। আচ্ছা, এখানে আমরা কিছু র্যামের যে প্রকারভেদ আছে সবগুলোর একটু ফুল ফর্মগুলো দেখে নেই। এম রম হচ্ছে মার্কস রিড অনলি মেমোরি, পি রম প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ই পি রম অর্থাৎ হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, তাহলে এটা ইরেজ করা যাবে এবং আবার পুনরায় এটা প্রোগ্রাম করা যায়। ইপিপি রম ইলেকট্রিক্যালি ইরেজেবল রিড অনলি মেমোরি। র্যাম ইজ অলসো কল্ড ভোলাটাইল মেমোরি, কারণ এটা হচ্ছে তথ্য ভুলে যায় এই জন্য। হুইচ মেমোরি হ্যাজ দ্য হাইট স্পিড অফ অ্যাক্সেস ক্যাশ মেমোরি, সিডি রম ড্রাইভ দ্য লেভেলড উইথ 52x, হিয়ার 52x ইজ এ মেজার অফ কিসের ডেটা ট্রান্সফার রেট। অর্থাৎ কোনো একটা র্যামের গায়ে যদি লেখা থাকে 52x, তার মানে ওটা ডেটা ট্রান্সফার রেটটাই হচ্ছে 52। 1 megahertz is equal 10 to the power 6 hertz. What does RAM stand for? RAM stand for random access memory. আচ্ছা, যেটা হচ্ছে volatile memory এবং primary memory. Magnetized byte on a disk surface are arranged along contrasting rings are known as, যে হচ্ছে কোনো একটা সিডির উপরে যে প্রথমে যে ইটা থাকে, যে রিংগুলো থাকে সেগুলোকে ট্র্যাক বলে। ট্র্যাকগুলো আবার বিভক্ত থাকে হচ্ছে প্রত্যেকটা সেক্টরের ধারণ ক্ষমতা থাকে 512 বাইট করে। ইন জেনারেল মাই ডকুমেন্ট ইজ লোকেটেড অ্যাট সি ড্রাইভ। একটা ওয়ার্ডে কতগুলো বাইট থাকে? 8 বাইট থাকে। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলা হয়? কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে বলা হয় হচ্ছে রম। আচ্ছা, আমাদের মোটামুটি এখনো পর্যন্ত প্রায় 2 আওয়ার্সের কাছাকাছি চলে গেছে ক্লাসের ডিউরেশন। তো আমরা চেষ্টা করব হচ্ছে পরবর্তী ক্লাসে বাকিগুলো দেওয়ার জন্য। এটাও আমরা অর্ধেক পড়ে ফেলছি, আমাদের এখনো প্রায় 47 পেজের মতো আছে, প্রায় 50 পেজের মতো আমাদের টোটাল পড়া হয়েছে। তো এটা আমরা এখানে স্টপ করতেছি। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এইগুলো যদি আপনি কোনোভাবে ঠিকঠাক মতো শেষ করতে পারেন বুঝে তাহলে আমার মনে হয় ব্যাংকের জন্য বা হচ্ছে কম্পিটিটিভ এক্সামগুলো যেগুলো আছে, তবে এগুলোতে আপনি কোথাও আটকাবেন না, কারণ আমরা এই যে তথ্যগুলো পড়তেছি এটা এমিনেন্ট 7 in অনের যে বইটা আছে, আমরা যদি দেখাই যে এই বইয়ে টোটালি কম্পিউটার সেক্টরে যা কিছু আছে আমরা সবটা পড়তেছি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর যদি এই আয়োজনগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।